শুরু করছি উপন্যাস প্রফেসর উজান চৌধুরী, লেখনীতে বন্যা শিকদার। পর্ব সংখ্যা 11। বেশি না বউজান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, প্রমিস। মুহূর্তে মৌ তড়িৎ গতিতে এসে উজানের চুল টেনে ধরল, দাঁতে দাঁত পিষে কটমট করে বলে ওঠে, নষ্ট পুরুষ, সুযোগে সদ্ব্যবহার করছেন। আউচ, বউ ছাড়ো প্লিজ। এভাবে কেউ নিজের স্বামীজানকে মাইর দেয়? আচ্ছা এসব রাখো, তোমাকে কিসও করতে হবে না আর বাপের বাড়িও যেতে হবে না। ভাবছিলাম দুপুরে লাঞ্চ করেই রওনা হব, যাতে 2 ঘন্টার মধ্যে শ্বশুর বাড়ি পৌঁছতে পারি। কিন্তু যেহেতু শাশুড়ির মেয়ে নিজের বাপের বাড়ি যেতেই চাচ্ছে না, তাহলে আজ থাক, আমি বরং আমার কাজেই যাই। উজান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মৌ এতক্ষণ তার উপর যে চিলতে রাগ ঝাড়ছিল তা ভুলে এক নিমিষে অসহায় দৃষ্টিতে তাকালো। কিন্তু এই খিটখিটে মানুষটার মন সহজে করল না। তবে মনে মনে মৌয়ের বেশ খুশিও লাগছিল। জাস্ট 10টা কিস করলেই আজকেই সে তার প্রিয় মানুষদের দেখতে পাবে। নিজের চেনা মানুষ, চেনা আঙ্গিনায় যাওয়ার তীব্র আকুলতায় সমস্ত লাজ লজ্জা একপাশে সরিয়ে রেখে মৌ ঝট করে উজানের হাতটা টেনে ধরল এবং এক হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। উজান কিছু বুঝে ওঠার আগে মৌ ঝড়ের গতিতে তার সারা মুখমণ্ডলে জুড়ে ভালোবাসার নরম ছোঁয়া এঁকে দিতে লাগলো। উজান প্রথমে এই আকস্মিক আক্রমণে থতমত খেয়ে গেল, পরক্ষণে তার পুরো বুক এক অনাবিল খুশিতে ভরে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, এক ঝটকায় মৌয়ের উষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। খুব গভীর ও নিবিড়ভাবে সে মৌকে স্পর্শ করল। মৌ এবার আর একটুও ছটফট করল না, বরং পরম শান্তিতে উজানের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিল। এতে উজান যেন আরো বেশি তৃপ্ত হলো। বেশ কিছু সময় পর উজান যখন তাকে আলতো করে ছেড়ে দিল, মৌ তখন জোরে জোরে হাঁপাচ্ছিল। লজ্জায় ও আবেশে সে আর উজানের চোখের দিকে তাকাতে পারল না। লজ্জার এই তীব্র ঝড় সামলাতে না পেরে সে বিছানা থেকে নেমে এক দৌড়ে কক্ষ ছেড়ে পালিয়ে যেতে চাইল। অমনি উজান পেছন থেকে তাকে শক্ত করে টেনে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। মৌ সাথে সাথে আবারও লজ্জায় তার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। উজান নিজের পিচ্চি বউয়ের এমন পাগলামি দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর মেয়েটির চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার কপালে এক দীর্ঘ ভালোবাসার ছোঁয়া এঁকে দিল এবং মৃদু রসালো স্বরে আওড়াল, ভালোবাসেন আবার লজ্জাও পান, কাছেও থাকতে চান, আবার তাহার সান্নিধ্য পেলে পালিয়েও যান। আপনি বড়ই নাদান মিসেস, এভাবে তো আর আমার থেকে দূরে সরে যাওয়া যায় না। মৌ এবার আরো বেশি কুকড়ে গিয়ে আবারও উজানের বুকে মুখ লুকালো। সে এমনিতেই লজ্জায় নুয়ে যাচ্ছিল, তার উপর এই লোকটা অনবরত শায়রি শুনিয়ে তাকে আরো বেশি লজ্জায় ফেলছে। ঠিক তখনই তার কানের কাছে প্রফেসরের গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, মির্জা গালিবের মতো উক্তি দিলাম, অ্যাটলিস্ট একটা কিস তো একটা এক্সট্রা প্রাপ্য আমার নাকি। মৌ বরের মুখ থেকে কোনো মতে মুখটা সামান্য তুলে বলল, আমি আমি মেহুর কাছে যাব। মৌয়ের মুখে এমন রোমান্স বিরোধী উত্তর শুনে উজান খুব একটা খুশি না হলেও তাকে চুপচাপ করে ছেড়ে দিল। সে এই মেয়েটাকে নিজের করে চায়, খুব আপন করে, মনের ভেতর কোনো ভয় বা জোর খাটিয়ে নয়। সে চায় মৌ ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে তার কাছে আসুক। মৌ ছাড়া পেতে এক ছুটে রুম থেকে পালিয়ে গেল। উজান নিজের ঠোঁটে এক তৃপ্তির হাসি ঝুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ক্যাবিনেট থেকে ট্রলি ব্যাগটা বের করল। নিজের জন্য হাতে গোনা কয়েকটা জামা নিলেও মৌয়ের জন্য তার প্রিয় সব শাড়ি আর জামা কাপড় বেছে বেছে ব্যাগে ভরল। যদিও সে খুব ভালো করেই জানে যে মেয়েটা এতগুলো জামা রোজ পরেও শেষ করতে পারবে না, তবুও উজান সব গুছিয়ে নিল। যদি কখনো সেই বাড়িতে গিয়ে মেয়েটার মনে হয়, ইস এই জামাটা থাকলে আজ পরা যেত। এভাবেই সে তাদের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র পরম যত্নে প্যাক করে নিল। এদিকে হঠাৎ করে গ্রামে যাওয়ার কথা শুনে ইফাত একদম মুড অফ করে রুমের এক কোণে বসে আছে। গ্রামে যাওয়া বা শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার নিজের কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেম হচ্ছে প্রাইভেসি। নতুন বিয়ে করে এমনিতেই সে শান্তিতে দুটো কথা বলতে পারছে না, তার ওপর শ্বশুরবাড়ি গিয়ে যৌথ পরিবারের মাঝে তেমন কোনো প্রাইভেসি পাওয়া যাবে না। এখানে মেহের তাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে থাকলেও অন্তত নিজের কাছে তো পাওয়া যায়। কিন্তু বাপের বাড়ি গিয়ে সে নিজের চেনা এলাকায় থাকলে ইফাতকে হয়তো পাত্তাই দেবে না। বড়জোর রাতের ওইটুকুখানি সময় মেহেরকে কাছে পাওয়া যাবে, কিন্তু এইটুকু সময়ে ইফাত চৌধুরীর মন কি আর পোষায়? তবুও মনে মনে হাজারটা ক্ষোভ নিয়ে সে ট্রলি ব্যাগে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিচ্ছিল। সে যখন মুখ হাড়ি করে সব গোছাচ্ছে, তখন মেহের বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে তার এই দশা দেখে মিটিমিটি হাসছিল।
বউকে ওভাবে হাসতে দেখিয়ে ইফাতের মাথার রাগ যেন চট করে চড়ে বসলো। সে হাতের জামাটা ব্যাগে গুজে দিয়ে চেঁচিয়ে উঠল, দেখো ফুলকন্যা, একদম অমন দাঁত গিলিয়ে হাসবে না বলে দিচ্ছি। শালার 24 ঘন্টা হয়নি বিয়ে করেছি, এর মাঝেই শালা আমার থেকে আমার বউকে আলাদা করে নিয়ে যাওয়ার ফোন দিয়ে ফেলেছে। আর ভালো করে শুনে রাখো, বাপের বাড়ি গিয়ে যেন বেশি পাকনা না গজায়, অল টাইম আমার সাথে সাথে ছায়ার মতো থাকবে, নয়তো বাসায় ফিরে এলে এমন মজা বোঝাবো যে টের পাবে। মেহের ইফাতের এমন ছেলে মানুষের রাগ দেখে একটু হেসে বলল, এমন করছেন কেন আপনি? দুনিয়াতে আপনি ছাড়া আর কোনো পুরুষকে বিয়ে করেনি জীবনে, পেয়েছেন তো একটা সেকেন্ড হ্যান্ড। মেহের তার মুখের বাকি কথাটুকু শেষ করার আগেই ইফাত এক তীব্র ও ভয়ঙ্কর রক্তচক্ষু নিক্ষেপ করল মেহেরের দিকে। ইফাতের সেই রুদ্রমূর্তি দেখে মুহূর্তের মধ্যে মেহেরের মুখের হাসি মিলিয়ে গেল, তার মুখটা কেমন বেলুনের মতো চুপসে গেল। ইফাত হাতের সমস্ত জামা কাপড় মেঝের উপর সজোরে ছুঁড়ে ফেলে এক লাফে মেহেরের সামনে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। মেহের স্তব্ধ ও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি যে সামান্য একটা রসিকতার কথায় এই মানুষটা এতটা মারাত্মকভাবে রেগে যেতে পারে। ইফাত তখন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের দাঁতের দাঁত চেপে চরম গম্ভীর স্বরে বলে উঠল, প্রিয়তমা কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, বুঝেছ? আজ ফার্স্ট টাইম নিজের মুখে এই সস্তা শব্দটা উচ্চারণ করেছ বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি ভুলেও এই কথা তোমার মুখে নিচ্ছ, তবে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেবো, জাস্ট মাইন্ডেড। ইফাতের এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি আর চোখের ভেতরের আগুন দেখে মেহেরের বুকের ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। সে আগে থেকে জানতো যে পুরুষের তীব্র অধিকারবোধ ও ভালোবাসা অনেক সময় ভয়ঙ্কর হয়, কিন্তু এই মানুষটার ভালোবাসা যে এতটা তীব্র আর মারাত্মক তা আজ সে প্রথম টের পেল। সে বুঝতে পারল ইফাত তাকে কতটা নিখাদ ও পবিত্রভাবে নিজের করে মেনে নিয়েছে। যেখানে মেহেরের অতীতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার গ্লানি ইফাতকে স্পর্শ করতে পারেনি। কথাটা শেষ করে ইফাত রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তাকে আটকানোর উদ্দেশ্যে মেহের তাড়াহুড়া করে বিছানা থেকে নামতে গেল, কিন্তু বেডশিটে পা লেগে সে ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। তার মুখ থেকে এক মৃদু আর্তনাদ বেরিয়ে এলো, আউচ! মেহেরের সেই ব্যথার চিৎকার শোনা মাত্রই ইফাতের ভেতরের সমস্ত রাগ এক সেকেন্ডে উবে গেল। সে এক ঝটকায় পেছনে ফিরে মেহেরের কাছে ছুটে এলো এবং তাকে আলতো করে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে তখন রাগের বদলে এক বুক উদ্বেগ। ব্যথা পেয়েছো ফুলকন্যা? আমি তোমাকে কতবার বলেছি যে হুটহাট বেড থেকে নামবে না, তবুও কেন তুমি আমার কোনো কথা শোনো না বলো তো? মেহের নিজের পায়ে হাত ডলতে ডলতে একটু অভিমানী স্বরে বলল, জাস্ট একটুখানি ব্যথা পেয়েছি, এই জন্য এখন আমাকে অমন করে বকবেন? হ্যাঁ, 100 বার বকবো। চুপচাপ এখন এখানে বসে থাকো। ইফাত চোখ রাঙালো। আমি যদি বসে থাকি তাহলে আমাদের জামা কাপড়গুলো গোছাবে কে? মেহের মাঝের কাপড়ের দিকে তাকিয়ে শুধালো। ইফাত মেহেরের দিকে চেয়ে ধমকে সুরে বলল, কেন, আমি কি মরে গেছি? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তাহলে তুমি চুপচাপ ওখানে বসে থাকো। একবার হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছ, এখন আবার নতুন করে কোমর ভেঙে রুমে বসে থাকার বাহানা খুঁজো না। তোমার কিচ্ছু করতে হবে না, আমি একাই সব গুছিয়ে নিচ্ছি। এই বলে ইফাত মেঝে থেকে শাড়ি আর জামা কাপড়গুলো ঝেড়ে আবারও পরম যত্নে ব্যাগে গোছাতে লাগলো। মেহের বিছানায় বসে তারই কেয়ারিং রূপটার দিকে তাকিয়ে নিজের অজান্তে এক পরম শান্তিতে চোখ বন্ধ করল। সে মনে মনে ভাবল, এই পুরুষটার ভালোবাসার চাদর সত্যি অনেক গভীর, যা তাকে দুনিয়ার সব ঝড় থেকে আগলে রাখার ক্ষমতা রাখে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে উজান, মৌ, মেহের, ইফাত ও তন্ময় অবশেষে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালো। গাড়ি তাদের একদম তালুকদার বাড়ির সামনে নামিয়ে দিল, কিন্তু মূল বাড়িতে ঢোকার জন্য একটা সরু গলির মতো রাস্তার সামনে এসে সবাই থমকে দাঁড়িয়ে গেল। সামনের কাঁচা রাস্তাটিতে বৃষ্টির কারণে প্রায় পায়ের গোড়ালি সমান পানি ও কাদা জমে আছে। রাস্তার এই অবস্থা দেখে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তবে তাদের পাশে থাকা মৌ নিজের বাপের বাড়ি আসার খুশিতে তখনও উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে বাড়ি থেকে মৌয়ের বাবা, চাচা ও ভাই বোন সহ সবাই তাদের এগিয়ে নিতে চলে এলেন। তারা উজানদের হাতের ব্যাগপত্র নিয়ে আগে আগে পথ দেখাতে লাগলেন। মৌ আর তর সইতে না পেরে ওই কাদা জলের মাঝে পা বাড়াতে গেল, কিন্তু তার আগে উজান শক্ত করে তার হাত আঁকড়ে ধরল। মৌ একটু ঘাড় বাঁকিয়ে বরের দিকে চাইল। কি হলো, বাড়িতে যেতে দিবেন না আমায়? হেঁটে গেলে পায়ে এই নোংরা পানি লাগবে তোমার, সো জাস্ট ওয়েট জান, আমি আছি না? উজান বেশ আদরের স্বরে বলল। এই বলেই উজান নিজের জুতোচোরা খুলে এক হাতে নিল এবং প্যান্টের নিচের অংশটা খানিকটা উঁচুতে গুটিয়ে নিল।
তারপর চোখের পলকে এক ঝটকায় মৌকে পাচাকোলা করে নিজের বুকে তুলে নিল। আচমকা এই কাণ্ডে মৌ কিছুটা চমকে গেলেও তড়িঘড়ি করে দুই হাতে উজানের গলা জড়িয়ে ধরল এবং উজানের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। উজান মৌকে কোলে নিয়ে যেই না কাদা জলের রাস্তায় দু কদম এগিয়েছে, অমনি তার চোখ গেল সামনের দিকে। দেখল ইফাত ততক্ষণে মেহেরকে কোলে তুলে নিয়ে দিব্যি রাস্তা পার হয়ে ওপাশে পৌঁছে গিয়েছে। সেই দৃশ্য দেখে উজানের চোখ দুটো শুরু হয়ে গেল। সে রাগের দাঁতে দাঁত চেপে নিজের মনে বিড়বিড় করে উঠল, শালার ভণ্ড, আমি যাই ভাবে এই শয়তানটা সেটা আমার আগে আগেই করে ফেলে। বিয়ে করলাম আমি আগে, আর ও পরে বিয়ে করেও অলরেডি রোমান্স করে ফেলেছে। এখন বউকে কোলে নিয়ে যাওয়ার আইডিয়াটা মাথায় আনলাম আমি, কিন্তু বেটা নিজেই আমার আগে চলে গেল। ও মাই গড, না জানি ও আমার আগে বাপও হয়ে যায় কিনা। ওহ শিট, এমনটা যদি সত্যি হয় তবে তো আমি সকলের সামনে মুখ দেখাবো কিভাবে? ছি ছি। উজান যখন নিজের মনে মনে এই হিসাব করছিল, ঠিক তখনই উপাস থেকে ইফাত যেন তার মনের কথা টের পেয়ে চেঁচিয়ে উঠল, একদম ঠিকই ভেবেছিস উজান, তোর আগে বাপও আমিই হব, জাস্ট তুই দেখতে থাক। উজান পুরো চমকে তাকিয়ে রইল ইফাতের দিকে। এই ছেলেটা তার মনের গোপন কথা এভাবে বুঝে ফেলল কিভাবে? সে রাগে দৃষ্টি নিক্ষেপ করল ইফাতের দিকে, কিন্তু ইফাত সেই রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে এক গাল দাঁত কেলিয়ে হাসতে হাসতে মেহেরকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। উজান মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুরো বোকা বনে গেল। অতঃপর সে নিজেও মন খারাপ করে ধীরে ধীরে মৌকে কোলে নিয়ে সাবধানে সামনে এগিয়ে চলল। বাড়ির শুকনো উঠোনের সামনে এসে মৌকে নিচে নামিয়ে দিল, তবে তার নরম হাতটা নিজের মুঠো থেকে ছাড়ালো না। এদিকে মৌ বাড়িতে এসেছে শুনে রোহন অধীর আগ্রহে রুম থেকে দৌড়ে নিচে নেমে আসছিল, কিন্তু উঠোনের কাছাকাছি আসতে কিছুটা দূরত্ব থেকে উজানের হাতের শক্ত ভাঁজে মৌয়ের হাত জোড়া আটকে থাকতে দেখে তার বুকের ভেতরটা যেন এক তীব্র মোচড় দিয়ে উঠল। তার প্রাণের চেয়েও প্রিয় ফুলটার পাশে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তারই নিজের বেস্ট ফ্রেন্ড উজান। অথচ সে নিজের অজান্তেই এতদিনই সত্য থেকে দূরে ছিল। মুহূর্তের মধ্যে রোহনের হাত পা যেন অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো তার সারা জীবনের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চোখের পলকে তার সাজানো মনের দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেল। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ এই মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্যের হাত ধরে আসতে দেখে রোহানের দু চোখ বেয়ে আপনা আপনি তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে আর এক কদমও সামনে যাওয়ার শক্তি পেল না, উল্টো দু কদম পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছিল সে। কোনো রকমে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে সে উল্টো ঘুরে আবার দৌড়ে নিজের রুমে চলে গেল। ভেতরের দরজার লকটা সজোরে আটকে দিয়ে রুমের টেবিলে থাকা সব জিনিসপত্র মেঝের ওপর আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তুই আমার সাথে এমনটা কেন করলি ফুল? তোর বিয়ে হয়ে গেছে শুনেই আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর এখন আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে আবারও আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিলি। এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? কাকে দেখাবো আমার এই মনের ক্ষত? কিভাবে পারলি তুই আমাকে এভাবে একা ফেলে অন্য কারোর ঘরে বউ হতে? তোর কি একবারের জন্য বুকটা কাঁপলো না? সে নিজের মাথার চুল খামচে ধরে ফুঁসতে ফুঁসতে বলল, কে দোষ ছিল আমার বলতো? আমি কি খুব খারাপ ছিলাম? আমাকে কি একটু আপন করে নেওয়া যেত না ফুল? ঠিক তখনই বন্ধ দরজার ওপার থেকে হালকা টোকার শব্দ ভেসে এলো। দরজার আওয়াজ পেয়ে রোহন স্তব্ধ হয়ে গেল। সে তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু তার চোখ মুখের সেই গভীর যন্ত্রণার ছাপ কোনোভাবেই আড়াল করা গেল না। ধীরে ধীরে দরজাটা খুলতেই সে সামনে মৌয়ের মাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি রোহনের মলিন মুখের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ ও নিচু স্বরে বললেন, বাবা নিচে চলো, সবাই এসেছে। রোহান একটা শুকনো ও তাচ্ছিলের হাসি হেসে বলেন, যাবো তো মা, আপনি আমার মা। আপনি যখন বলেছেন নিচে যেতে, আমি যাব না এমনটা কখনো হয়? আপনি বললে তো আমি আমার এই তুচ্ছ জানটাও দিয়ে দিতে পারি। আপনার মেয়েকে তো নিজের বউ করে এই ঘরে তুলতে পারলাম না, এখন তার বিরহ আগুনেই না হয় সারা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মৌয়ের মা ছেলেটার এমন বুক ফাটা কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারল না। তিনি কাতর সুরে বললেন, বাবা তুমি চুপ করো এবার। তোমার এই কথা, এগুলো আমি আর সহ্য করতে পারছি না। রোহান আবারও একটা তাচ্ছিলের হাসি হাসল। মা, ও মা, আপনি আমার এই সামান্য মুখের কথায় সহ্য করতে পারছেন না, অথচ আমি যে নিচে গিয়ে আমার প্রাণের ফুলকে আমার এই নিজের বেস্ট ফ্রেন্ডের বউ হিসেবে দেখতে যাচ্ছি, এটা আমি কিভাবে সহ্য করছি বলুন তো? এই এতিম ছেলের জীবনে কি দুঃখ কষ্টের খুব কমতি ছিল
যে আজ এই দিনটাও চোখ মেলে দেখতে হলো? সে নিজের বুকের ভেতরের কান্নার ঝড়কে এক বিশাল পাথরের নিচে চেপে ধরে লম্বা একটা শ্বাস নিল। তারপর বলল, চলুন মা আমার, বুকে শত কষ্ট হলেও আমি যাব। আজ সবার সামনে গিয়ে দাঁড়াবো। যেহেতু সে এই মানুষটিকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এবং মা বলে ডাকে, তাই তার মুখের কথা সে কিছুতেই অমান্য করতে পারবে না। বুকে এক সমুদ্র কষ্ট নিয়ে রোহান ধীর পায়ে নিচে নামার জন্য পা বাড়ালো। রোহান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে, আর প্রতিটা কদমে তার মনে হচ্ছে বুকের ভেতরের পাঁজরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চোখের সামনে সে স্পষ্ট দেখতে পাচ্ছে উজান মৌয়ের পাশে দাঁড়িয়ে আছে। অথচ একটা সময় সে স্বপ্ন দেখত এই জায়গাটাতে উজান নয়, বরং তার নিজের থাকার কথা ছিল। উজান সিঁড়ির দিকে তাকাতে রোহানকে দেখতে পেয়ে বেশ খুশি হলো এবং দ্রুত এগিয়ে গেল। সে রোহানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আনন্দের সুরে বলে উঠল, দোস্ত তুই এখানে? কি দারুণ সারপ্রাইজ! রোহান উজানের বুকের ভেতর থেকে নিজের কান্না চেপে ধরে নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করল। সে উজানকে আলতো করে ছেড়ে দিয়ে ধীরস্বরে বলল, এটা এই এতিম ছেলেটারই বাড়ি। আর তুই এই এতিম ছেলেটার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটাকেই আজ নিজের করে নিয়েছিস। উজানের কানে কথাগুলো স্পষ্ট না পৌঁছানোয় সে ভ্রু কুঁচকে শুধাল, কি বললি রোহান? ঠিক শুনতে পাইনি। কিছু না। তোরা তো অনেকক্ষণ জার্নি করে এসেছিস, অনেক টায়ার্ড নিশ্চয়ই। তোরা সবাই উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, বাকি সব কথা না হয় সন্ধ্যার দিকে হবে। এখন আসি আমি। ইফাত, তন্ময়, তোরাও চল রুমে গিয়ে রেস্ট নে। বুকের ভেতর 1001টা যন্ত্রণার ছাই চাপা দিয়ে রুহান সবার সাথে অত্যন্ত হাসি মুখে কুশল বিনিময় করল। তার এই হাসির আড়ালের ক্ষত কেউ টেরই পেল না। সবাই এক এক করে যে যার রুমের দিকে চলে গেল। সবাই চলে গেলেও মৌ ওখানেই দাঁড়িয়ে রইল। সে বেশ খুশি মনে মুখে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে রুহানের সামনে এসে দাঁড়ালো। সে আহ্লাদে সুরে জিজ্ঞেস করল, ভাইয়া কেমন আছো তুমি? কতদিন পর দেখা। মৌয়ের এই নিষ্পাপ প্রশ্নটা রুহানের জ্বলন্ত ক্ষতবিক্ষত হৃদয়ে যেন ফুটন্ত তেল ঢেলে দিল। সে রক্তিম চোখে মৌয়ের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ ও অভিমানে বলে উঠল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কেমন আছি আমি? তুই কখনো শুনেছিস ফুল, কেউ স্বেচ্ছায় বিষ পান করে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে চায়? রুহানের মুখে এমন ভয়াবহ কথা শুনে মৌয়ের মুখের মিষ্টি হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে একদম চুপ হয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। তখন আবারও রুহান একটা তাচ্ছিল্যের হাসি আসলো। তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। সে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, জানিস ফুল, আজ তোদের এই বর বউ সাজে একসাথে দেখে আমার বুকের ভেতর একটা গান খুব করে পাচ্ছে, একদম আমার এই অভিশপ্ত লাইফটার মতো। ঠিক তখনই রুহান সম্পূর্ণ ভেঙে পড়া গলায় নিজের চোখের জল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে ওঠার মতো সুরে মিনমিন করে গেয়ে উঠল, যখন লাল শাড়ি তুই পরলি গায়ে, আমায় কি তোর মনে লয়? কেমনে পারলি ভাঙতে আমার বুক? হায় রে, এত কাছের মানুষ, হায় কেমনে রে সব ভুলে যায় এক নিমিষে হৃদয়ের ভাঙচুর। তোর ওই চাঁদ বদনে হলুদুর লাগাইয়া কর্নারে যাবি রে যাবি আমায় ভুলিয়া। রুহানের মুখের এই আকুল গান আর তার চোখের অবাধ্য অশ্রুধারা দেখে মৌয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সম্পূর্ণ অসহায় চোখে রুহানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে এই পাগল ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা বা অধিকার কোনোটাই যে তার কাছে অবশিষ্ট নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় শুধু এইটুকু বলতে পারল, ভাইয়া, আমি আমি আসলে। রুহান তার কথা শেষ করতে না দিয়েই হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছে না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ওভাবে ভালোবাসিস নি, এটাই বলবি তো? কিন্তু একটুখানি ভালোবাসলে তোর কি এমন ক্ষতি হতো বলতো? না হয় এই অনাথ এতিম ছেলেটার দিকে চেয়ে দয়া করেই সারা জীবন আমার হয়ে থেকে যেতি। রুহানের এই তীব্র আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল, আর মৌ নিষ্পলক চোখে শুধুই নিজের শৈশবের চেনা ভাইয়াটার দিকে ধ্বংসস্তূপ হয়ে যাওয়া রূপ দেখতে লাগলো। আজ বাপের বাড়ি ফেরার সব আনন্দ তার এক নিমিষে বিষাদে পরিণত হলো। মানুষটা আজও তার অপেক্ষায় ছিল। রুহান ভাইয়া শোনো। মৌ মৃদু কণ্ঠে ডাকলো, কিন্তু রুহান যেন আজ কোনো যুক্তি শুনতে রাজি নয়, বরং সে আকুতি গলায় বলল, ফুল, ফিরে আয় না আমার কাছে। আমি এখনো তোকে সম্পূর্ণ আপন করে নিতে রাজি। গড প্রমিস, কখনো তোর অতীত নিয়ে একটা প্রশ্নও তুলব না। সারা জীবন তোকে বুক দিয়ে ভালোবেসে আগলে রাখবো। আয় না ফুল, ফিরে আয় আমার কাছে।
রুহানের এই বুক ফাটা আকুতি শুনে মৌ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। সে এই মানুষটাকে কিভাবে বোঝাবে যে সে জন্মাবধি তাকে শুধু নিজের আপন বড় ভাই ভেবে এসেছে, যাকে সে ভাই হিসেবে দেখেছে, তাকে কিভাবে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করবে। মৌ তার কাঁপা কাঁপা গলার বুক ভরা কষ্ট নিয়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে রুহান ভাইয়া, প্লিজ আমার এই সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না। আমি সত্যিই বড্ড ভালোবাসি আমার প্রফেসর সাহেবকে। তাকে ফেলে আমি কখনো তোমার হতে পারবো না, কোনোদিনও না। মৌয়ের মুখে এই কথা শুনে রুহান একদম স্তব্ধ হয়ে গেল। সে শুকনো মুখে ফিসফিস করে, তাহলে আমার মাঝে ঠিক কি কমতি ছিল যে আমাকে ভালোবাসতে পারলি না ফুল? আমি কি সত্যি তোর অযোগ্য ছিলাম? তোর সাথে কি কে আমাকে বড্ড বেশি বেমানান লাগতো বল? রুহানের এই অসহায় প্রশ্ন মেহেরের বুকটা এফুরুফুর করে দিল। সে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। নিজের অজান্তে দু চোখ দিয়ে অবাধ্য অশ্রুধারা গড়িয়ে পড়ল তার। মৌ ততক্ষণে নিজের কান্নার ব্যাগে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সে যদি একবারের জন্য জানতো যে রুহান আজ এখানে ফিরে এসেছে, তবে সে কখনোই এই বাপের বাড়ি আসার বায়না করতো না। সে ঝড়ের গতিতে নিজেদের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে থাকা উজানের চওড়া বুকে গিয়ে আশ্রে পড়ল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। উজান নিজের পিচ্চি বউকে এভাবে ঝড়ের মতো এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল উজান। সে অত্যন্ত উদ্গ্রীব ও চিন্তিত কণ্ঠে শুধাল, পিচ্চি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এমন করে, বলো আমায়? মৌ কোনো উত্তর দিল না। সে শুধু উজানের শার্টের কলার খামচে ধরে অবুঝ বাচ্চার মতো কেঁদে চলল। উজান তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। সে মৌয়ের গাল দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবার আকুল স্বরে বলল, আয় পিচ্চি, বলো না কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমায়? আমায় বলো। আমি বাড়ি ফিরে যাব প্রফেসর সাহেব, আমায় প্লিজ ও বাড়িতে ফিরিয়ে নিয়ে চলুন। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। মৌয়ের এই কান্না ভেজা কণ্ঠের বেকুল মিনতি শুনে উজানের নিজের বুকটাও এক তীব্র যন্ত্রণায় মুচড় দিয়ে উঠল। সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না যে মেয়েটা বাপের বাড়ি আসার আনন্দে সকালে নাচানাচি করছিল, সে এখানে পা রাখতেই হঠাৎ এমন চলে যাওয়ার জন্য কেন ছটফট করছে। উজান আলতো করে মৌয়ের চিবুক ধরে মুখটা নিচের দিকে উপরে তুলল। পিচ্চি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি নিজেই তো বাপের বাড়ি আসার জন্য ঠিক কতটা এক্সাইটেড ছিলে, তাহলে এখন কেন এমন করছো বলো? কিন্তু আমি এখন এখানে থাকতে চাই না। মৌ উজানের বুকে নিজের কপাল ঠেকে ডুকরে উঠল। আপনি আমায় ভালোবাসেন তো? ভালোবাসেন তো আমায়? তাহলে চলুন, আমরা এখনই চলে যাই। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ চলুন। উজান মৌয়ের এই পাগলামি দেখে তাকে পরম মায়ায় নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে রাখল। তার কপালে ও মাথায় স্নেহের গভীর চুমু এঁকে দিয়ে অতি ধীর ও নরম গলায় বোঝাতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচ্চি। আমরা এইমাত্র ঢাকা থেকে এসে পৌঁছালাম। এখন যদি হুট করে কাউকে কিছু না বলে আমরা চলে যাই, তবে আব্বা আম্মা মনে মনে অনেক কষ্ট পাবেন। আমার লক্ষ্মী বউটা নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে বড়রা কষ্ট পায়, তাই না? আমরা যাব তো, জাস্ট আর কিছুদিন এখানে সবার সাথে থেকে তারপর চলে যাব, প্রমিস করছি তোমায়। মৌ আর কোনো কথা বলল না। সে নিজের মনের কথাগুলো মনে চেপে রেখে উজানের চওড়া বুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে উঠল, আপনাকে আমি কিভাবে বোঝাবো প্রফেসর সাহেব? আমি এখানে থাকলে যে আমার শৈশবের চেনা অন্য একটা মানুষ একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি তো তাকেও কষ্ট দিতে চাই না। কেন এমন এক পরিস্থিতিতে আমায় ফেললে মাবুদ? মৌয়ের শরীরটা এখনো হালকা কাঁপছিল। সে কিছুক্ষণ উজানের দিকে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। উজান বিছানায় দাঁড়িয়ে মৌয়ের এই আকস্মিক রহস্যময় পরিবর্তন দেখে মনে মনে ভীষণ অবাক হলো। তবে সে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে চাইল না। সে একটা দীর্ঘ শ্বাস ফেলে রুমের বাইরে এসে তন্ময়কে ডাকল এবং দুজনে মিলে নিজেদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো। মৌ শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকল, কিন্তু পুরো রুমে উজান নেই দেখে সে বেশ অবাক হলো। কারণ উজান এখানকার তেমন কিছু চেনে না, চেনা কোনো মানুষও নেই। তাহলে এই পড়ন্ত বিকেলে সে একা একা গেল কোথায়? মৌ নিজেই নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কিছুটা ঠিক করে নিয়ে উজানকে খুঁজতে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচে নেমে নিজের মায়ের কাছে উজানের খোঁজ করেও কোনো হদিশ মিলল না। বাধ্য হয়ে সে নিজেই ধীর পায়ে বাইরের উঠোনের সামনে এসে দাঁড়ালো।
চারপাশে তখন ধীরে ধীরে গোধূলির আলো মুছে সন্ধ্যা নামছে। ঠিক এই সময় বাড়ির সদর দরজা দিয়ে প্রচণ্ড বিধ্বস্ত ও উস্কো খুস্কো অবস্থায় রোহান ভেতরে ঢুকল। মৌ তাকে দেখে অস্বস্তি বোধ করল এবং দ্রুত তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু রোহান তাকে সুযোগ দিল না। সে এক ঝটকায় এসে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে পথ আটকে দিল। হুট করে রোহানকে এভাবে সামনে চলে আসতে দেখে মৌ খানিকটা ঘাবড়ে গেল। সে ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে কেন? মানলাম তুই আমাকে ভালোবাসিস না, তাই বলি কি আমি তোর একটু কাছেও আসতে পারবো না ফুল? এই নে তোর ফেভারিট চকলেট। রোহান নিজের পকেট থেকে বেশ বড় একটা চকলেট মৌয়ের দিকে এগিয়ে দিল। মৌ প্রথমে কিছুতেই ওটা নিতে চাচ্ছিল না, কিন্তু রোহানের জোরাজুরি আর একঘেয়ে দৃষ্টি দেখে সে বাধ্য হয়ে কাঁপা কাঁপা হাতে বক্সটা নিজের মুঠোয় নিল। অত্যন্ত মিনমিন স্বরে বলল, থ্যাঙ্কস ভাইয়া। থ্যাঙ্কস ভাইয়া? রোহানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতটা বদলে গেলি কিভাবে ফুল? তুই কি আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করতি? আমি আমি রুমে যাব, প্লিজ আমাকে যেতে দাও। মৌ পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু রুহান একচুলও সরল না, বরং পাহাড়ের মতো অটল হয়ে তার সামনে দাঁড়িয়ে রইল। উজানের অনুপস্থিতিতে রুহানের এমন আচরণে এবার মৌয়ের মনে মনে বেশ রাগ হলো, কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে সে মুখে কিছু বলল না। ঠিক তখনই রুহানের সেই চেনা আকুতি আবারও তার কানের কাছে ভেসে এলো। এই এতিম ছেলেটাকে একটু ভালোবাসলি না ফুল? মায়ার অবসান ও তীব্র ঘৃণা। রোহনের মুখে আবারও সেই একই প্রশ্ন শুনে মৌ চমকে তার দিকে তাকালো। সে যতই এই মানুষটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, পরিস্থিতি ঠিক ততটাই তাকে রোহনের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। সে এক চরম অসহায় ও বিরক্ত দৃষ্টিতে রোহানের দিকে চেয়ে বলল, ভাইয়া, তুমি সেই একই কথা কেন বারবার বলছো বলো তো? তুমি খুব ভালো করে জানো যে আমি এখন একজন বিবাহিত নারী, অন্য একজনের আমানত। তবুও তুমি কেন আমার সামনে বারবার এমন করছো? আমার সত্যি এসব শুনতে বিন্দুমাত্র ভালো লাগছে না। প্লিজ আমাকে রেহাই দাও তুমি। রোহন মৌয়ের চোখের দিকে চেয়ে এক অদ্ভুত ও অন্ধ ঘোরে বলে উঠল, তাহলে তুই সব ছেড়ে ছুড়ে আমার হয়ে যা ফুল, শুধু আমার হয়ে যা। রোহনের মুখে এমন অনৈতিক দাবি শুনে মৌয়ের ভেতরের সব মায়া এক নিমিষে উবে গেল। তার বদলে চোখের কোণে উপচে পড়ল তীব্র ঘৃণা। যে মানুষটার জন্য কিছুক্ষণ আগেও তার মনের ভেতরে এক আকাশ করুণা আর মায়া হচ্ছিল, এখন তার জন্য শুধু ঘৃণায় দানা বাঁধছে। নিজেকে বিবাহিতা জানার পরেও এই ছেলেটা বারবার একই নোংরা দাবি তুলছে কিভাবে? মৌ আর নিজেকে শান্ত রাখতে পারল না। সে রাগ ও ক্ষোভে ফেটে পড়ে তীব্র কণ্ঠে বলে উঠল, প্লিজ ভাইয়া, এবার অন্তত থামো। তুমি কি ভুলে যাচ্ছ প্রফেসর সাহেব তোমার নিজের বেস্ট ফ্রেন্ড? আর তুমি আজ বন্ধুসুলভ ভাইয়া হয়ে নিজের সেই কলিজার বন্ধুর ভালোবাসা কি এভাবে কেড়ে নিতে চাইছ? তোমার নিজের বিবেকে একটুও বাঁচছে না? রোহন যে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক গাম্ভীর্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, এই ভর সন্ধ্যাবেলা উঠোনে দাঁড়িয়ে কি করছো পিচ্ছি? উজানকে দেখতে পেয়ে মৌয়ের চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো। সে একগাল মিষ্টি হাসি ফুটিয়ে রোহনের দিক থেকে সম্পূর্ণ মুখ ঘুরিয়ে সোজা গিয়ে উজানের চওড়া বুকে আছড়ে পড়ল। উজানও পরম যত্নে তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। পেছন থেকে রোহন অত্যন্ত রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের এই নিবিড়তার দিকে। তার বুকের ভেতরটা ঈর্ষা ও তীব্র ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হচ্ছিল। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই প্রাণের বন্ধু উজানের বাহুলগ্না অবস্থায় কোনোভাবেই সহ্য করতে পারছিল না সে নিজের হাতের মুঠো শক্ত করে ধরে মনে মনে বিড়বিড় করে উঠল, না, আমার বিবেকে একটুও বাঁচছে না রে ফুল। তোকে নিজের করে পাওয়ার জন্য রোহান তালুকদার সব করতে পারে। দরকার হলে নিজের বেস্ট ফ্রেন্ড উজানকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও সে এক পা পিছু হটবে না। রোহান তালুকদারকে এখনো তুই চিনতে পারিসনি ফুল। সে বাইরে থেকে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। কে রে রোহন, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? হঠাৎ উজানের কণ্ঠস্বর পেয়ে রোহনের ঘোর কাটল। রোহান মুহূর্তের মধ্যে নিজের কঠিন মুখের ওপর এক মেয়েকে হাসির প্রলেপ লাগিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় আওড়াল, দোস্ত, তুই কিন্তু আসলে অনেক লাকি। দেখ, আমার মিষ্টি ফুলকে, আমার এই ছোট বোনটার মতো মৌকে তুই নিজের করে পেয়েছিস। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকিস কিন্তু। আজকাল চারিদিকে তো শকুনের অভাব নেই। কখন কে কার শখের জিনিসে নজর দেয় বলা তো যায় না। উজান নিজের দুই ভ্রু কুঁচকে কিছু সময় রোহনের দিকে তাকিয়ে রইল। রোহনের এই
দ্ব্যর্থবোধক কথার ভেতরের আসল গভীরতা উজান ঠিক বুঝতে পারল না। তবে সে আলতো হেসে আত্মবিশ্বাসের সুরে জবাব দিল, শকুনি বা শিয়াল যেই থাকুক না কেন, আমার অর্ধাঙ্গিনীর দিকে যে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে তাকে জ্যান্ত কবর দিতে উজান চৌধুরীর বুক একটু কাঁপবে না। বাই দ্য ওয়ে, এবার ভেতরে চল। রোহান আগে আগে ভেতরে চলে গেল এবং উজান ও মৌ তার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করল। হাটের মাঝে হুট করে উজান মৌয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চমকে উঠল। সে থমকে দাঁড়িয়ে মৌয়ের মলিন মুখের দিকে তাকিয়ে বেশ চিন্তিত স্বরে বলল, পিচ্চি, তোমার গায়ে তো গরম কেন? জ্বর এসেছে নাকি? শরীর খুব খারাপ লাগছে তোমার? মৌ নিজের ভেতরের মানসিক ঝড় ও অসুস্থতা উজানের সামনে প্রকাশ করতে চাইল না। সে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না না, এমনি, আপনি চলুন তো। ইফাত ভাই, মেহু সবাই দাদির রুমে আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু তন্ময় ভাই কোথায়? মাগরিবের আজান তো দিয়ে দিল, এই সন্ধ্যাবেলা সে একা একা কোথায় গেল? আসবে একটু পরেই। ও আমাদের সবার জন্য গরম গরম সিঙ্গারা আর পুরি আনতে বাজারে গিয়েছে, চলো এবার। এরপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। মৌ সোজা দাদির রুমের দিকে চলে গেল আর উজান ফ্রেশ হওয়ার জন্য নিজেদের রুমে ঢুকলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সেও গিয়ে হাজির হলো দাদির রুমে। রুমে গিয়ে দেখলো সবাই বিছানায় গুল হয়ে বেশ জমিয়ে বসে আছে। ইফাত বরাবরের মতোই মেহেরকে একদম নিজের গা ঘেঁষে বসিয়ে রেখেছে। মৌ তার দাদি রোকেয়া বেগমের কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। আর রোহন মৌয়ের বেশ কিছুটা কাছে বসে আছে। তার ঠিক পাশেই তন্ময়। রোহনকে মৌয়ের এত কাছাকাছি বসতে দেখে উজানের ভেতরের অধিকারবোধ চট করে জেগে উঠল। তার রাগে মেজাজটা শক্ত হয়ে গেল। তবে নিজের সেই ঈর্ষা বাইরে প্রকাশ না করে সে অত্যন্ত চতুরতার সাথে গিয়ে সরাসরি মৌ ও রোহনের ঠিক মাঝখানটায় বসে পড়ল। বসেই সে এক হ্যাচকা টানে মৌকে দাদির কোল থেকে সরিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর মৌয়ের দাদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, সরি সুইটহার্ট, উজান চৌধুরী তার ওয়াইফিকে কারোর সাথে শেয়ার করতে পারবে না, এমনকি আপনার সাথেও নয়। ওকে বুকে আগলে রাখার জন্য উজান চৌধুরী একাই 100। সো আপনি একটু সোজা হয়ে বসুন তো। রোকেয়া বেগম মুখের পান চিবোতে চিবোতে উজানের এমন পাগলামি দেখে হেসে উঠলেন। তার দুই আদরে নাতনি যে উজান আর ইফাতের মতো ছেলেদের মাথার মুকুট হয়ে আছে তা দেখে বুড়ো মানুষের মনটা শান্তিতে ভরে উঠল। আড্ডার মাঝেই উজান হঠাৎ রোহনের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, আচ্ছা রোহন, এবার তুই বিয়ে করবি কবে বলতো? তোর সেই মনের মানুষের নামটা এবার তো প্রকাশ কর ভাই। এবার না হয় তোর বিয়েটা খেয়েই আমরা একেবারে দলবল নিয়ে ঢাকায় ফিরবো, কি বলিস তোরা? বন্ধুর কথায় তাল মিলিয়ে তন্ময় মুখরোচক ভঙ্গিতে বলে উঠল, একদম ঠিক বলেছিস সুজান, তুই বিয়ে করলি, ইফাতও বিয়ে করে ফেললো, এখন রোহানও একটা বিয়ে করে ফেলুক না। ও বিয়ে করলে না হয় আমি ওর শালিকে পটিয়ে ডিরেক্ট বিয়ে করে একেবারে বাসায় ফিরবো, কি বলিস তোরা? তন্ময়ের এই রসালো রসিকতায় সবাই হু হু করে হেসে উঠল। কিন্তু ঠিক তখনই রোহনের একটিমাত্র বাক্য পুরো রুমের হাসির রেশকে 1 সেকেন্ডে স্তব্ধ করে দিল, আমার বাগানের ফুল যে অন্য বাগানে ঘর বেঁধেছে। হোয়াট? তোর ভালোবাসার ফুলের অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে? আর তুই সেটা আমাদের এখন বলছিস? তুই তো মেয়েটাকে অনেক ভালোবাসতিস, তবে তুই তাকে আটকালি না কেন? রোহন এবার সরাসরি মৌয়ের চোখের দিকে নিজের তীক্ষ্ণ ও শক্ত দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর গলায় বলল, আগে যদি জানতাম আমার চোখের আড়ালে আমার ফুল অন্য কারো ঘরণী হয়ে যাবে, তবে কি আর আমি অমন করে বিদেশের মাটিতে মুখ গুজে পড়ে থাকতাম? আমি তো দেশে ফিরে এসে এই নির্মম সত্যটা জানতে পারলাম। তো এখন কি করবি? ওই মেয়েটাকে ভুলে যাবি? উজান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, যাকে নিজের বাগানের একমাত্র ফুল করতে চেয়েছি তাকে আমি ভুলি কিভাবে বলতো? রোহনের গলায় এক চরম জেদ ও হিংস্রতা ফুটে উঠল। উজান কপাল কুঁচকে আবারও প্রশ্ন করল, তাহলে মেয়েটির স্বামী, তার কি হবে? রোহন চোখের পলক না ফেলে ঠান্ডা মাথায় উত্তর দিল, শুট করে দেব। ফুল অনলি রোহন তালুকদারের। সোজা আঙুলে ঘৃণা উঠলে ওর বরটাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো, তবুও আমার ফুলকে আমি আমার বুকে ফিরিয়ে আনবো। রোহনের মুখ থেকে এমন ভয়ঙ্কর ও পৈশাচিক স্বীকারোক্তি শুনে মৌ, মেহের, এমনকি দাদি রোকেয়া বেগমও চরম আতঙ্কে শিউরে উঠলেন। ছেলেটার চোখে মুখে তখন এক বিধ্বংসী ক্ষোভের আগুন জ্বলজ্বল করছে। তার এই হিংস্র রূপ দেখে মৌয়ের বুকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে এক অজানা আশঙ্কায় আরো শক্ত করে উজানের হাতটা আঁকড়ে ধরল। ভয়ের তীব্রতায় তার হাতের ধারালো নখগুলো উজানের চামড়া ব্যাত করে ভেতরে ডেবে যাচ্ছে, কিন্তু নিজের অজান্তেই সে সেদিকে বিন্দুমাত্র খেয়াল করতে পারল না। মৌয়ের এমন অদ্ভুত আর অস্বাভাবিক আচরণ দেখে উজানের কপাল কুঁচকে গেল।
এই বাড়িতে পা রাখার পর থেকে মেয়েটার মাঝে কেমন যেন একটা ছটফটানি আর পরিবর্তন লক্ষ্য করছে সে। হঠাৎ করে উজান শিউরে উঠল। তার হাতের তালুতে মৌয়ের গা লাগতেই আগুনের মতো গরম ঠেকল। উজান মুহূর্তের মধ্যে মৌয়ের গলা আর কপাল স্পর্শ করে তাপমাত্রা চেক করে দেখল পুরো শরীর জোরে পড়ে যাচ্ছে মেয়েটার। সাথে সাথে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে এক কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, পিচ্চি, তুমি না কিছুক্ষণ আগে বললে তোমার কিছু হয়নি, তাহলে শরীর এত গরম কেন? এত জ্বর বাঁধালে কিভাবে? আমার অবর্তমানে বৃষ্টিতে ভিজেছিলে? সত্যি করে বলো আমায়। মৌ কিছু বলার আগে পাশ থেকে মেহের মুখ খুলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মৌ গতকালকে টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল। আমি কত বারণ করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। তখনই ওর ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু ও কাউকে কিছু বলতে বা বোঝাতে দেয়নি। আপনাকে বলতেও আমাকে বারণ করে দিয়েছিল। মেহেরের মুখে সত্য ফাঁস হতে দেখে মৌ একরাশ অসহায় চোখ নিয়ে তাকালো। মনে মনে ভাবলো, কোথায় মেহের তাকে উজানের বকা থেকে বাঁচাবে, তা না করে উল্টো সবার সামনে এভাবে ফাঁসিয়ে দিল। মৌ অত্যন্ত দুর্বল ও মিনমিন করে বলল, সত্যি বলছি প্রফেসর সাহেব, আমার কিচ্ছু হয়নি, এমনকি একটু ঠান্ডাও লাগেনি। কিন্তু কপাল খারাপ। কথাটি শেষ হতে না হতেই মৌয়ের বুক চিরে এক দমকা কাশি উঠে এলো। নিজের মিথ্যা ধরা পড়ে যাওয়ায় মৌ চট করে উজানের বুক ঘেঁষে মুখ লুকিয়ে নিল। মৌয়ের এমন কাণ্ড দেখে উজান রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে ধীর কণ্ঠে বলল, রুমে চলো, আজ ওখানে তোমাকে মজা দেখাচ্ছি। অনেক বড় হয়ে গেছো, নিজের শরীরের যত্ন নিতে পারো না, তাই না? উজানের সেই তীব্র চাহনি দেখে মৌয়ের শুকনো ঢুক গেলা ছাড়া আর কোনো উপায় রইল না। উজান এবার মৌয়ের দিক থেকে সাময়িকভাবে নিজের তপ্ত দৃষ্টি সরিয়ে নিল এবং সোজা রোহনের দিকে তাকালো। রোহন তখনও ওভাবেই বসেছিল। উজান হালকা হেসে বলল, রোহন, তুই যেন কি বলছিলি? ও হ্যাঁ, কাউকে মার্ডার করার কোনো দরকার নেই দোস্ত। তুই জাস্ট আমাকে ওই মেয়েটার নাম ঠিকানা বল, আমি নিজেই তাকে তোর বুকে এনে দেব। রোহন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, থ্যাঙ্কস দোস্ত, কিন্তু আমার ফুলকে পাওয়ার জন্য শুধু আমি একাই লড়াই করব। তোদের কারো সাহায্য আমার লাগবে না। তোরা পারবি না আমার ফুলকে আমার করে দিতে। রোহনের এই কথার ভেতরের আসল বিষাক্ত গভীরতা উপস্থিত আর কেউ না বুঝলেও মৌ, মেহের আর দাদি রুকিয়া বেগম ঠিকই টের পেলেন। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রোহন গুটি গুটি পায়ে কক্ষ ত্যাগ করল। রোহন চলে যেতে উজান সোজা রুকিয়া বেগমের দিকে ফিরল এবং নরম কণ্ঠে জিজ্ঞেস করল, সুইটহার্ট, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রোকেয়া বেগম রোহনের যাওয়ার পথের দিকে তাকিয়েছিলেন। উজানের ডাকে তিনি দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকালেন। উজান এবার নিজের গলার স্বর কিছুটা নিচু করে প্রশ্ন করল, আচ্ছা সুইটহার্ট, গত 1 সপ্তাহ ধরে এই গ্রাম ও আশেপাশের এলাকা থেকে যে 16 জন মেয়ে মিসিং হলো, এসব ব্যাপারে আপনি কি কিছু জানেন? মানে, এই নিখোঁজ হওয়ার নেপথ্যে আসলে কার হাত থাকতে পারে? রোকেয়া বেগম একটা দীর্ঘ শ্বাস ফেলে মুখের পান চিবোতে চিবোতে চরম হতাশ গলায় উত্তর দিলেন, জানি না রে দাদাজান। সেদিন ওই মুখলেসের মা এসে বলল 16 থেকে 20 বছরের তরুণী মেয়েগুলোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর দেওয়ার পরেও তারা কোনো পাত্তা দিচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। এতগুলো মেয়ে উধাও হয়ে গেল, অথচ কেউ কোনো হদিশ পাচ্ছে না। আজকাল তো পোলাপান ভয়ে স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ যত মেয়ে হারিয়েছে সব নাকি স্কুল কলেজের পর থেকেই উধাও হয়েছে। এলাকার কয়েকজন তো বলা বলি করছে এসব নাকি মানুষের কাজ নয়, কোনো জিনপরির নজর পড়েছে মেয়েগুলোর উপর। আমার 2 নাতনি, তোরা কিন্তু একদম সাবধান। তোরা কেউ ভুলেও এই কদিন বাড়ির বাইরে যাবি না, সারাক্ষণ ঘরের ভেতরে থাকবি, বুঝলি? মৌ আর মেহের বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে দাদির কথায় সায় দিল। উজান এক তীব্র সন্দেহজনক দৃষ্টিতে পাশে থাকা তন্ময়ের দিকে তাকালো। নিজের মনে মনে বিড়বিড় করে উঠল, স্যাটানিস্ট নাকি কোনো চক্র? এতগুলো অল্প বয়সী মেয়ে গায়েব হয়ে গেল, অথচ পুলিশ রহস্যজনকভাবে নীরব হয়ে আছে। উল্টো জিনপরির অবাস্তব গুজব ছড়ানো হচ্ছে। এই আধুনিক যুগে এসব ফালতু গল্প কি বিশ্বাস করা যায়? এর পেছনে নিশ্চয়ই বড় কোনো অপরাধ চক্র কাজ করছে। উজান আর দেরি না করে তন্ময়কে ইশারা করে বলল, তন্ময়, আমার সাথে বাইরে আয় তো একবার। সে দরজার কাছে গিয়ে আবার একটু থেমে দাঁড়ালো। মেহেরের দিকে তাকিয়ে নরম গলায় বলল, শালিকা, আমার বউটাকে একটু ভালো করে কিছু খাইয়ে একটা প্যারাসিটামল দিয়ে দিও তো, আমার ফিরতে একটু রাত হতে পারে। ইফাত, তুই বাড়ির সবার খেয়াল রাখিস। মৌ কিছু একটা বলতে মুখ খুলেছিল, কিন্তু তার আগে উজান আর তন্ময় ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। উজান চলে যেতেই মৌ নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। এই মানুষটাকে সে কিছুতেই বুঝতে পারে না, কখন কি করে বসে।
সে নিজের রুমে ফিরে গিয়ে একটু শুয়ে থাকবে ভাবল। মৌ যেই না নিজের রুমের দরজার কাছে পৌঁছালো, অমনি এক জোরালো হ্যাঁচকা টানে কেউ তাকে পাশের এক ফাঁকা রুমের ভেতরে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন ঘটনায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে আঁতকে উঠল। পরক্ষণে তার হাত ও শরীরের স্পর্শ টের পেয়ে সে বুঝে গেল এই ঘৃণ্য কাজটা কার। মুহূর্তেই তার ভয় রূপ নিল চরম ক্রোধে। সে তীব্র হিংস্র চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা রোহনের দিকে তাকালো। রোহন তখনও এক অদ্ভুত ভাব নিয়ে মৌয়ের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বাঁকা হাসি। মৌ আর সহ্য করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি এক করে রোহনের বুকে সজোরে এক ধাক্কা দিল। আচমকা ধাক্কায় রোহন কিছুটা পিছিয়ে গেল বটে, কিন্তু তার ভেতরের শয়তানি কমল না। সে আবার দুষ্টু হেসে বলতে লাগলো, বাহ বাহ, আমার ফুল দেখছি এই তীব্র জ্বরের শরীরেও অনেক জোর রাখে। তা এত এনার্জি পাচ্ছিস কোথায়? তার এমন নোংরা ইঙ্গিতপূর্ণ কথা শুনে মৌয়ের মাথার রাগ এক লহমায় চড়ে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, জাস্ট শাট আপ রোহন ভাইয়া। তোমার দিন দিন একটু বেশি স্পর্ধা বেড়ে যাচ্ছে, তাই না? তোমাকে কতবার বললে তুমি আমার পিছু ছাড়বে বলো তো? প্রফেসর সাহেব যদি একবারের জন্য টের পান যে তুমি আমায় এভাবে জোর করে স্পর্শ করেছো, তবে তার পরিণতি কি হবে তুমি ধারণা করতে পারছো? রোহন এক বিকৃত হাসিতে ফেটে পড়ল। তাতে আমার বাল ছিঁড়ে যাবে। তোর ওই প্রফেসর আমার কিছুই করতে পারবে না ফুল। উল্টো তোকে আমি ওর বুক থেকে কেড়ে নিয়ে আমার করে দেখাবো। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। মৌ অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল। মৌয়ের মুখে এমন আত্মবিশ্বাসী জবাব শুনে রোহন কিছুটা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। মেয়েটার গলার আওয়াজ এতটা শক্ত আর গম্ভীর লাগছে কেন? তবুও সে নিজের জেদ বজায় রেখে দৃঢ় গলায় বলল, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস ফুল? করলাম চ্যালেঞ্জ। পারলে আমাকে উজান চৌধুরীর বুক থেকে কেড়ে নিয়ে দেখাও। রোহনের ঠোঁটের কোণে এক পাশবিক হাসির রেখা ফুটে উঠল। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই এখনো এই রুহান তালুকদারকে চিনিসনি ফুল? রুহান তালুকদার কে তা তোর কল্পনারও বাইরে। এই রুহান তালুকদার তার ভালোবাসাকে নিজের বুকে ফিরিয়ে আনার জন্য শুধু তার বেস্ট ফ্রেন্ড উজান নয়, দরকার হলে নিজের আপন ভাইকেও খুন করতে এক সেকেন্ডও ভাববে না। রোহানের মুখ থেকে উজানকে খুনের হুমকি শোনা মাত্রই মৌয়ের মাথার সব রক্ত যেন এক সেকেন্ডে চড়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক উন্মত্ত আক্রোশে সে রোহনের বুকে এমন এক সজোরে ধাক্কা দিল যে রোহন ভারসাম্য হারিয়ে ধপাস করে বিছানার ওপর পড়ে গেল। আকস্মিক এই ধাক্কায় রোহান যখন বিছানায় শুয়ে হা করে তাকিয়ে আছে, ঠিক তখনই মৌ এক মরণ কামড় দেওয়া শিকারীর মতো হিংস্র রূপ ধারণ করল। সে এক ঝটকায় এগিয়ে এগিয়ে নিজের পাখানা সজোরে রোহনের চওড়া বুকের উপর চেপে ধরে দাঁড়িয়ে গেল। বিছানায় পিষ্ট হয়ে রোহন স্তম্ভিত ও নির্বাক চোখে তাকিয়ে রইল মৌয়ের দিকে। তখন মৌ তার উপর নিজের পায়ের ছাপ আরো বাড়িয়ে দিয়ে হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলল। শুট করে দেব যে আমার স্বামীর দিকে হাত বাড়াবে। মিসেস উজান চৌধুরী যেমন শান্ত তেমনি ভয়ঙ্কর হতে পারে। আমি হলাম বাঘিনী, যার শিকারে যে একবার পড়ে তার কলিজা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। মৌয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে রোহনের চোখ কপালে ওঠার উপক্রম হলো। এই শান্তশিষ্ট মেয়েটার মাঝে হঠাৎ এত সাহস আর তেজ কোথা থেকে এলো? সে কিছুতেই মাথায় ঢুকাতে পারছে না। মৌ নিজেই নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে রোহনের বুক থেকে নিজের পাখানা সরিয়ে নিল। ঠিক তখনই রোহন বিছানা থেকে উঠে বসে এক অদ্ভুত জেদ আর হিংস্রতা নিয়ে কুম্ভকর্ণের মতো গম্ভীর স্বরে বলল, ফুল, তুই থ্রেট দিচ্ছিস আমায়? মৌ তার দিকে এক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। গলার কণ্ঠস্বর আরো শক্ত করে বলল, মিসেস উজান চৌধুরী কখনো কাউকে মুখে থ্রেট দেয় না। সময় যখন আসবে তখন তুমি নিজেই নিজের পরিণতি ঠিকই দেখতে পাবে। তুই জানিস আমি কে, আমার পাওয়ার কত দূর? রোহান দাঁতে দাঁত চাপল। তুমি কে, তোমার আসল রূপ কি, সেটা আমি খুব ভালো করেই জানি। তবে তুমি এখনো জানো না যে আমি আসলে কে। মেয়ে বলে আমায় এত সহজ ভেবো না। তোমার মতো কত নরপিশাচকে যে আমি নিজের পায়ের নিচে ফেলে পিষেছি। তারা আমার কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল, কিন্তু আমি বিন্দুমাত্র ছাড় দিইনি। এখনও সেই নরপিশাচদের মাঝে দুজন জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সমূলি ধ্বংস করতে এবার শুধু তাসফিয়া মৌ নয়, এসেছে মিসেস তাসফিয়া মৌ চৌধুরী। মৌয়ের এই কথার ভেতরের আসল গভীরতা আর রহস্য রোহন নিজের বুদ্ধি দিয়ে ছুঁতে পারল না। এমনিতেই মেয়েটার এই মারকুটে রূপ সে নিতে পারছে না, তার উপর এমন রহস্যময় কথা। সে বুঝতেই পারছে না মৌ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে। মৌ রুম থেকে চলে যাওয়ার জন্য
দরজার দিকে অগ্রসর হলো, কিন্তু হঠাৎ করেই ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক তাচ্ছিল্যের রেখা। আর হ্যাঁ, জিজ্ঞেস করলে না যে আমার এই তীব্র অসুস্থ শরীরেও কিভাবে এত এনার্জি এলো? তাহলে ভালো করে শুনে রাখো, যেখানে প্রফেসর উজান চৌধুরী নিজে আছে, সেখানে তার ওয়াইফের গায়ে এনার্জির কমতি থাকবে কিভাবে? তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের ওপর আমি দয়া দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দয়ারও যোগ্য নও। জাস্ট রেডি হও রোহান তালুকদার। তুমি আসলে কে, কি তোমার আসল পরিচয়, আর বিদেশের মাটিতে বসে কিভাবে তুমি রাতারাতি এত কোটি টাকার মালিক হলে সবকিছু খুব তাড়াতাড়ি গোটা পৃথিবী জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মুখে এক বাঁকা ও বিজয়ের হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোহান এক অদ্ভুত ও স্তব্ধ দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মৌয়ের এই নতুন রুদ্রমূর্তি মেনে নেওয়া তার জন্য বড্ড কঠিন হয়ে উঠেছে। মৌ নিজের রুমে এসে বিছানায় শটান শুয়ে পড়েছে। মেহের অত্যন্ত চিন্তিত মুখে তার মাথায় অনবরত জলপট্টি দিয়ে দিচ্ছে। সময়ের সাথে সাথে মৌয়ের শরীরের তাপমাত্রা কমাতো দূরের কথা, উল্টো আরও বেড়ে গিয়েছে। মেহের যখন থার্মোমিটার দিয়ে তার জ্বর মেপে দেখল 103°C। জ্বরের এই মাত্রা দেখে মেহেরের কপালে দুশ্চিন্তার গাঢ় ছাপ পড়ল। সে ইতিমধ্যেই উজানকে দুবার ফোন দিয়েছে, কিন্তু উজান একবারও ফোন রিসিভ করেনি। উজানের এই উদাসীনতা দেখে মোমের অবুঝ মনে এক আকাশসমান অভিমান দানা বাঁধছে। মানুষটা মুখে এত ভালোবাসার কথা বলে, অথচ সে দেখে গেল তার এত কড়া জ্বর, তবুও এখনো পর্যন্ত বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। মেহের নিজ হাতে মুখে কিছুটা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে রুমে এসে হাজির হলো ইফাত। ইফাতকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই মৌয়ের ঠোঁটের কোণে একটা দুষ্ট ও চপল হাসি খেলে গেল। সে বুঝতে পারলো এবার কি হতে চলেছে। ইফাত রুমে ঢুকে সোজা এসে বিছানায় একপাশে মেহেরের একদম গা ঘেঁষে বসে পড়ল। তবে সে শুরুতে মুখে কিছু বলল না। কিছুক্ষণ ওভাবে চুপচাপ বসে থাকার পর সে নিজের স্বভাব সুলভ আকুলতায় নিচু সরে আওড়ালো, ফুলকন্যা, রুমে চলো না প্লিজ। মেহেরের সাথে সাথে এক তীব্র রাগী দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। মৌয়ের শরীরটা এত খারাপ, এত জ্বর নিয়ে মেয়েটা বিছানায় ছটফট করছে, আর এই লোকটা তাকে নিজের রুমে নিয়ে যেতে চাচ্ছে। মেহের রাগ সামলাতে না পেরে কর্কশ কণ্ঠে বলল, আপনার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে? উজান ভাইয়া এখনো বাড়ি ফেরেনি, তার উপর মৌ এই তীব্র জ্বর নিয়ে একা একা রুমে কিভাবে থাকবে বলুন তো? মাঝরাতে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? ওর যে কতটা কষ্ট হচ্ছে তা কি আপনি বুঝতে পারছেন না? আমি আজ রাতে এখানেই ঘুমাবো, আপনি নিজের রুমে যান। মেহেরের এমন সরাসরি প্রত্যাখ্যান শুনে ইফাত ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সে মুখটা একদম ছোট করে অসহায় সরে আওড়ালো, ভাবির কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, অথচ তোমার এই অভাগা বরটার যে কষ্ট হচ্ছে তা তোমার এই চোখে একবারও পড়ছে না। প্লিজ ফুলকন্যা, রুমে ছিল না। ভাবি একা রুমে দিব্যি থাকতে পারবে, তাছাড়া একটু পরেই তো উজান চলে আসবে, তাই না ভাবি? ইফাত এবার মৌয়ের দিকে তাকিয়ে সাহায্যের আশায় বাণী চাইল, কিন্তু মেহের আজ বরের কোনো উজোর আপত্তি শুনতেই রাজি নয়। সে মৌকে মুখ খোলার কোনো সুযোগ না দিয়ে নিজ থেকে কঠোর গলায় বলল, দেখুন, আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই অসুস্থ অবস্থায় মৌকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি প্লিজ একটা রাত কষ্ট করে একাই ঘুমান। ঠিক তখনই বিছানা থেকে মৌ দুর্বল গলায় ফিসফিস করে বলে উঠল, মেহু, তুই জানা আমি ঠিক আছি। তাছাড়া তুই চুপ করবি মৌ, তুই আমার আগে এই পৃথিবীতে আসিসনি। তাছাড়া মামুনি তোর কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে দেইনি। এখন যদি মামুনি শুনে তার মেয়েকে একা ফেলে আমি চলে গিয়েছি তখন কি হবে? আর ইনি বউ ছাড়া এতগুলো বছর যখন একা একা কাটাতে পেরেছে, তবে একটা রাত তো অনায়াসে পারবে। আপনি জানতো এখান থেকে। মৌ এবার মেহেরের আড়ালে দাঁড়িয়ে ইফাতকে চোখের ইশারায় কিছু বলল, আর সেই ইশারা পাওয়া মাত্রই ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে কোনো কথা না বাড়িয়ে হুট করে মেহেরকে এক ঝটকায় পাজাকুলা করে কোলে তুলে নিল এবং রুম থেকে বের হতে হতে বলল, আগে বউ ছিল না, তাই কষ্ট হলেও একা একা থাকতাম। এখন ঘরে নিজের রূপবতী বউ থাকতেও আমি একা কষ্ট পাবো? ইম্পসিবল। ভাবি, তুমি নিজের খেয়াল রেখো, উজান একটু পরে চলে আসবে। কোলে উঠেই মেহের লজ্জায় আর রাগে লাল হয়ে ইফাতের চওড়াও বুকে একটার পর একটা কিল ঘুষি মারতে লাগলো। কিন্তু ইফাত আজ আর ছাড়ার পাত্র নয়। সে মেহেরের সব বাধা অগ্রাহ্য করে নিজের বিজয়ী বাহুডোরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রুম থেকে চলে গেল। যাওয়ার পথে তাদের এই মিষ্টি কাণ্ড দেখে মৌ খিলখিল করে হেসে উঠল। অতঃপর উজানের উপর এক বুক অভিমান আর ক্লান্তি নিয়ে সে বিছানায় নিজের গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল।
রাত তখন প্রায় 10টা। উজান ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছিল। মাত্রই সে আর তন্ময় এলাকার সে জটিল কেসের প্রাথমিক ইনভেস্টিগেশন শেষ করে বাড়ি ফিরল। অবশ্য এই অভিযানে এখানে শুধু তারা দুজন আসেনি, এসেছে তাদের পুরো টিম। তবে গ্রামে কোনো ভালো রিসোর্ট বা হোটেল না থাকায় টিমের বাকি সদস্যরা কাছাকাছি অন্য কয়েকটি বাসাবাড়িতে সাময়িকভাবে উঠেছে। ওজান ধীর পায়ে নিজের রুমে এসে প্রবেশ করল। রুমে ঢুকেই সে দেখতে পেল মৌ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় পড়ে আছে। তপ্ত জ্বরে পড়তে থাকা নিজের পিচ্চি বউটাকে দেখা মাত্রই ওজানের ইচ্ছে করছিল এক দৌড়ে গিয়ে তাকে বুকের ভেতর জড়িয়ে ধরতে, কিন্তু ধুলোবালি আর নোংরা জামাকাপড় শরীরে থাকায় সে নিজের তীব্র ইচ্ছেটা মনের ভেতরে চেপে রাখল। অতঃপর আলনা থেকে নিজের টাওয়ালটা হাতে নিয়ে সে শাওয়ার নেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। যেহেতু এটি একটি যৌথ পরিবারের পুরনো ধাঁচের বড় বাড়ি, তাই প্রতি রুমে আলাদা কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই। বাড়ির শেষ মাথায় কমন ওয়াশরুমে গিয়ে উজান দ্রুত শাওয়ার শেষ করে রুমে ঢুকল। টাওয়াল দিয়ে কোনো রকমের চুলগুলো মুছতে মুছতে সে এক লাফে বিছানায় উঠে গেল। কিন্তু মৌকে যেই না সে পেছন থেকে নিজের কাছে টেনে নিতে চাইল, অমনি মৌ এক ঝটকায় বাইং মাছের মতো মুচড়ে উল্টো দিকে ঘুরে পুরো শরীরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে উজান বুঝতে পারল তার লক্ষ্মী বউটা আসলে গভীর ঘুমে নেই, বরং গভীর অভিমানে রেগে মেগে বোম হয়ে আছে। তার উপর সে এতটাই রাগান্বিত যে উজানের দিকে পা ফিরিয়ে শুয়েছে। তবে উজান চৌধুরীও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বিছানায় এগিয়ে গিয়ে কাঁথার উপর দিয়েই মৌয়ের পা দুটো টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মৌ সাথে সাথে ছটফট করে নিজের পা সরিয়ে নিল এবং বিছানায় উঠে বসে এক কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল, ইবলিশ শয়তান একটা! কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে নাকি আপনার? মনের ভেতর যত সব শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে। আমি আবার কি করলাম? ওজান নিজের মুখটা একদম বাচ্চার মতো ইনোসেন্ট করে বলল। তার এই ভাজা মাছটি উল্টে খেতে না জানার চেহারা দেখে মৌয়ের ভেতরে রাগ আরো তেলে বেগুনে জ্বলে উঠল। সে চোখ বড় বড় করে বলল, কি করলাম মানে? আপনি জানেন না কোনো বউকে তার স্বামীর বুকে পা দেওয়া চরম পাপ? ও বুঝেছি, আমাকে আপনি তেরাবেড়া বুঝিয়ে নিজে জাহান্নামে পাঠিয়ে দিতে চান, আর নিজে ঢ্যাং ঢ্যাং করে জান্নাতে গিয়ে সেখানে হাজারখানে খুর নিয়ে রংঢং করবেন, তাই না? জাসলা, এই বউগুলো এত তেরা কিভাবে হয় রে ভাই? গরু গাছে উঠবে না, তবুও তারা জোর করে তাকে গাছে উঠিয়েই ছাড়বে। কথা শেষ হতে না হতে মৌ সোজা হয়ে আরো কাছে এগিয়ে এলো। সে তড়িঘড়ি করে উজানের চুল মুঠো করে খামচে ধরল এবং দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, বউগুলো মানে? তার মানে আপনি আমায় রেখে অলরেডি আরো কয়েকটা বিয়ে করে বসে আছেন? তাই তো বলি, আমার শরীরে 103 ডিগ্রি জ্বর হওয়া সত্ত্বেও কেন এই শাশুড়ির পুত আমাকে একলা ফেলে অমন করে চলে গেল? এমনকি আমি এতবার ফোন দেওয়ার পরেও কেন একটা বারও রিসিভ করলো না? আমার ফোন রিসিভ করবে কিভাবে? ওদিকে এতগুলো ফুলের মতো সুন্দরী বউ রেখে কি আর এই করলার মতো তিতকুটে বউয়ের কাছে আসতে ইচ্ছে হয় আপনার? মৌয়ের এই মারাত্মক লজিক শুনে উজান রীতিমতো খক খক করে কাশতে শুরু করে দিল। এই পিচ্ছি মেয়েটা ভেতর ভেতর এত ডেঞ্জারাস আর সন্দিগ্ন মনের, তা উজান আগে জানত না। সে চুলের মুঠোয় ব্যথায় তুতলাতে তুতলাতে বলল, আউচ! বউ, চুলটা ছাড়ো প্লিজ। আমার জানের প্রাণের কলিজার একটাই মাত্র বউ, আর সেটা হলো তুমি। এছাড়া আমার লাইফে আর দ্বিতীয় কেউ নেই, সত্যি বলছি। আমি তো জাস্ট কথার কথা ওমন করে বলেছি। প্লিজ লক্ষ্মী বউ আমার, আর রাগ করো না। আচ্ছা সরি, আর জীবনেও ভুলেও এমন ভুল কথা মুখ দিয়ে বের হবো না, প্রমিস। এটা কি আপনার ভুল মনে হয়? মৌ ভ্রু কুচকে ঝামটা দিলাম। প্লিজ শাশুড়ির মেয়ে, এবার একটু শান্ত হও। আমি এই গভীর রাতের বেলায় তোমার সাথে একদম ঝগড়া করার মুডে নেই, সত্যি। ও, তার মানে আমি ঝগড়ুটে? আমি ঝগড়া করছি? ওকে, থাকেন আপনি আপনার হুড়তে নিয়ে, আমি চলে যাচ্ছি। মৌ নিজের অসুস্থ শরীর নিয়েও বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই উজান এক ঝটকায় তাকে শক্ত করে আগলে ধরল। টেনে নিজের একদম কাছাকাছি নিয়ে এসে তার কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে ফিস ফিস করে বলল, মিসেস উজান চৌধুরী, প্লিজ একটু শান্ত হন, একটু রিল্যাক্স হন। আপনার যত ইচ্ছে ঝগড়া করবেন আমার সাথে, আমি একটা কথা বলবো না। তবে তার আগে প্লিজ সুস্থ হয়ে নিন। আপনি সুস্থ হওয়ার পর শুধু চুল খামচানো কেন, আমাকে ঝাঁটা দিয়ে মারতে আসলেও আমি একটুও বকবো না, প্রমিস। তবে এখনকার মতো প্লিজ একটু শান্ত হয়ে বসেন। বুকের ওম পেয়ে মুখ খানিকটা শান্ত হলো। শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে বিদায় সে আর বেশি তর্ক করার শক্তি পেল না। উজান তার এই আকস্মিক শান্ত ভাবটা লক্ষ্য করল। সে মৌয়ের কপালে আর গলায় হাত দিয়ে দেখতে পেল শরীর এখনো তপ্ত আগুনের মতো পুড়ছে। সে ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জ্বর মেপে দেখল। জ্বরের পারদ এখনো আগের মতোই চড়া। পিচি, এখনো তো গা অনেক গরম।
ওষুধ খেয়েছিলে ঠিক মতো? উজান চিন্তিত মুখে শুধালো। মেহু খাইয়ে দিয়েছে। মৌ আচমকা উজানের শার্টের বুকটা খামচে ধরে অত্যন্ত কাতর কণ্ঠে বলল, আমায় একটু আপনার বুকে আশ্রয় দেবেন প্রফেসর সাহেব? কেমন জানি ভেতরটা শূন্য শূন্য লাগছে আমার। তার এই ছোট্ট একটি বেকুল বাক্য উজানের বুকের ভেতর যেন এক অগ্নিকুণ্ডের মতো আছড়ে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে বড় মায়ায় নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে নিল যেখানে দুজনের মাঝে বিন্দুমাত্র দূরত্বের অবকাশ রইল না। উজান মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, পিচ্চি, অনেক কষ্ট হচ্ছে তোমার, তাই না? সরি, আমি তোমার অসুস্থতার কথা জেনেও অমন করে চলে গিয়েছিলাম। একটু তোমার পাশে থাকার কথা ভাবিনি, এমনকি তোমার ফোনটাও রিসিভ করতে পারিনি। আই সয়ার পিচ্ছি, আমার ফোনে একদম চার্জ ছিল না, বিশ্বাস করো আমায়। মৌ উজানের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থেকে অত্যন্ত আকুল ও ভাঙা গলায় বলল, আপনি কোথায় ছিলেন, কেন ছিলেন, কিসের জন্য ছিলেন, তার মূল কারণটা কি? কোনো রকম এক্সকিউজ আমি আপনার থেকে জানতে চাই না প্রফেসর সাহেব, আমি শুধু এই মুহূর্তে আপনাকে চাই। মোমের কণ্ঠস্বরে এক অন্যরকম তীব্র আকুলতা শুনতে পেলে উজান। সেও বউকে আরো শক্ত করে বাহুডোরে বেঁধে রাখল। কিছুক্ষণ ওভাবে নিস্তব্ধতায় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করেই মৌ উজানের বুকের ওপর মুখটা ঘষে নিচে সরে আওড়াল। আমাকে একটু ভালোবাসবেন প্রফেসর সাহেব? এই ছোট্ট একটা সহজ প্রশ্ন উজানকে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে তুলল। মৌ কি বোঝাতে চেয়েছে সেই কথার গভীরতা আর ইঙ্গিত বুঝতে উজানের মতো প্রাপ্তবয়স্ক পুরুষের বাকি থাকার কথা নয়। তবে তার মনে এক তীব্র ডাউট হলো, মেয়েটা কি আসলে সুস্থ মস্তিষ্কে নিজের অধিকার চাইছে, নাকি তীব্র জ্বরের ঘোরে অবচেতন মনে এমন প্রলাপ বলছে। উজানকে চুপ থাকতে দেখে মৌ আবারও একটু নড়ে চড়ে উঠে। কি হলো প্রফেসর সাহেব, ভালোবাসবেন না আমায়? কেন, আমি কি এখনো তোমায় কম ভালোবাসি যে আবার নতুন করে ভালোবাসতে হবে? উজান ইচ্ছা করে একটু না বোঝার ভান করে দুষ্টুমি মিশিয়ে বলল। মুহূর্তের মধ্যে মৌয়ের রাগ আবারও চড়ে গেল। সে এক ঝটকায় মাথা তুলে উজানের চোখের দিকে নিজের তপ্ত ও রাগে চোখ রাখল। নিজের অভিমানী কণ্ঠস্বর শক্ত করে ফিসফিসিয়ে বলল, নতুন করে বাসতে হবে। আপনাকে একদম নিজের করে চাই আমার, এখন ঠিক এই মুহূর্তে। আমি তো তোমারই আছি পিচ্ছি। উজান হাসল। উজানের এমন দায়সারা উত্তর শুনে মৌ বিন্দুমাত্র খুশি হতে পারল না। এই মানুষটা কি আসলেই তার মনের ভেতরে তীব্র ইচ্ছাটা বুঝতে পারছে না, নাকি সব বুঝেও ইচ্ছা করে এমন অবুঝের ভান ধরে তাকে খেপাচ্ছে? এইটুকুতে আমার চলবে না প্রফেসর সাহেব। ঠিক যতটা কাছে আসলে আমাদের মাঝে কোনো রকম দূরত্বের দেওয়াল থাকবে না, ঠিক ততটা নিবিড়ভাবে চাই আপনাকে। মৌয়ের মুখে এমন স্পষ্ট ও সাহসী দাবি শুনে উজানের ঠোঁটের কোণে এক মনোহর মুচকি হাসি খেলে গেল। সে আর দূরত্ব না রেখে মৌকে এক ঝটকায় নিজের বুকের উপর টেনে শুয়ে দিল। এবার হয়েছে তো ম্যাডাম? মৌ তাও ঠোঁট ফুলালো। এই মানুষটাকে সে আর কতভাবে বললে সে তার আসল মনের কথা বুঝবে? সে আর কথা না বাড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উজানের বুকে লেপ্টে রইল। উজান এরপর আরো কয়েকবার আদর করে তাকে পিচ্ছি পিচ্ছি বলে ডাকল, কিন্তু মৌ অভিমান করে কোনো উত্তর দিল না। বউয়ের এমন অনর অভিমান দেখে উজান মৃদু হাসল। তারপর মৌয়ের কানের একদম কাছে নিজের উষ্ণ ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়াল, মিসেস চৌধুরী, আপনি মনে মনে এখন যেটা চাচ্ছেন সেটা এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নয়। কেন? মৌ চট করে মাথা তুলে সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দিল। উজান মৌয়ের তপ্ত কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক পরম ভালোবাসার পরশ দিল। তারপর অত্যন্ত মৃদুস্বরে আওড়াল, কারণ আমার মিসেস এখন বড্ড অসুস্থ। 103 ডিগ্রি জ্বর শরীরে নিয়ে সে আমার মতো এই রুদ্ধপুষ্ট ও সুঠাম পুরুষটাকে সামলাতে পারবে না। সেই জন্য বলছি, আগে আমার লক্ষ্মী বউটা সুস্থ হয়ে উঠুক, তারপর যা চাওয়ার সব হবে। ওহ, পারবো আমি আপনাকে সামলাতে, সত্যি বলছি পারবো। মৌ জেদ ধরল, পিচ্ছি বউ, লক্ষ্মীটির মতো ঘুমাও এখন, মাঝরাতে এমন পাগলামি বাদ দাও তো। উজান তাকে শান্ত করতে চাইল, কিন্তু সে শুনল না। তাহলে আপনি আমার কথা শুনছেন না কেন? কেন দূরে সরিয়ে দিচ্ছেন? আরে ইয়ার, কেন বুঝতে পারছো না? তোমার এই দুর্বল শরীর এখন এত স্ট্রেস নিতে পারবে না। উজান এবার কিছুটা হাঁপিয়ে উঠে বলল। কথাটা শোনা মাত্রই মৌ রাগে ফুঁসতে ফুঁসতে উজানের বুক থেকে এক ঝটকায় সরে গিয়ে বিছানায় শটান বসল। সে এক কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করে, আমি বুঝি না, নাকি আপনি নিজেই চান না আমাকে সম্পূর্ণ নিজের করে নিতে? আমি সব বুঝি প্রফেসর সাহেব। আপনার নজর তো আগে থেকেই ওই পেতনিগুলোর দিকে ছিল, আর সেই কারণেই আপনি সবসময় আমার থেকে এভাবে দূরে দূরে থাকার বাহানা খোঁজেন। কই, ইফাত ভাইকে তো মেহের বারবার দূরে ঠেলে দেয়, তবুও সে মেহেরের আরও কাছে যায়। আর আপনি এমনিতে দূরে থাকেন যাতে আমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। আমি কিচ্ছু বুঝি না, তাই না?
মৌয়ের মুখে এমন অদ্ভুত আর আপত্তিকর কথা শুনে উজানের মুখের রং নিমিষে পাল্টে গেল। তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এই মেয়েটা কেন হুট করে বাইরের অন্য নারীদের কথা টেনে আনলো, এটি ভেবেই উজানের ভেতরের পুরুষালী রাগ আর ইগো দ্বিগুণ বেড়ে গেল। সে রাগে গজগজ করতে করতে বিছানায় উঠে বসলো। আমি তোমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাই? তোমার এই মাথায় এসব নোংরা বুদ্ধি ঢুকায় কে? হ্যাঁ, জানি তো। নয়তো আমি নিজে থেকে এত বড় অফার দেওয়ার পরেও আপনি আমাকে এতক্ষণ ধরে ফালতু ভাজুং ভুজুং বোঝাচ্ছেন কেন? পিচ্ছি, চুপ করো একদম। আমাকে রাগাবে না কিন্তু বলে দিচ্ছি। উজান আঙুল তুলল। সত্যি কথা বললে তো সবার শরীরে জ্বালা ধরেই প্রফেসর সাহেব। শুনুন আপনি, আমি থাকবো না আপনার কাছে। কি কখনো যে আপনার মতো এক রাক্ষসকে বিয়ে করার জন্য অমন লাফালাফি করতাম আল্লাহই জানে। মৌ রাগ করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য যেই না অগ্রসর হলো, অমনি উজান হিংস্র বাঘের মতো ক্ষিপ্র গতিতে খপ করে তার হাতটা ধরে ফেলল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার দু হাত দিয়ে তাকে উঁচু করে ধরে এক ঝটকায় বিছানায় ফেলে দিল। মৌ পুরো স্তব্ধ হয়ে গেল। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মৌয়ের ওপর নিজের ভারী শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিল। তার চোখ দুটো তখন এক আদিম ও তীব্র অধিকার বোধে জ্বলজ্বল করছে। সে মৌয়ের চোখের দিকে চেয়ে অত্যন্ত কঠোর ও মাদকতাপূর্ণ গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ে, পরে যদি আবার চিৎকার করে কান্না করিস তাহলে তোর খবর আছে। উজানের মুখের এই হুমকিটা কুম্ভকর্ণের গর্জনের মতো মৌয়ের কানের পর্দায় গিয়ে বাজতে লাগলো। এতক্ষণে সে নিজের ভুলটা বুঝতে পারল যে বরের পুরুষত্বকে সে এতক্ষণ রাগিয়ে তোলার চেষ্টা করছিল। রেগে গেলে সে কতটা ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন হতে পারে তা সে ভুলে গেছিল। সে নিজের ভুল বুঝতে পেরে আত্মপক্ষ সমর্থনে যেই না কিছু একটা বলতে যাবে, অমনি উজান আর তাকে কোনো কথা বলার বা অজুহাত দেখানোর বিন্দুমাত্র সুযোগ দিল না। উজান এক ঝটকায় নিজের তপ্ত ও তৃষ্ণার্ত ওষ্ঠজোড়া মৌয়ের নরম ও শুকনো ঠোঁটের ওপর স্থাপন করে তা নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে নিল। সে এক পরম আবেশে তার তীব্র ভালোবাসার টানে মৌয়ের কোমরটা নিজের শক্ত বাহুডোরে চেপে ধরল। বেশ কিছু সময় পর মৌ যখন পুরোপুরি হাঁপিয়ে উঠল, তখন উজান তার ঠোঁট দুটো মুক্ত করে দিয়ে তার সারা মুখমণ্ডলে, কপালে আর গালে একের পর এক ভালোবাসার গভীর ও উষ্ণ পরশ এঁকে দিতে লাগল। উজানের এমন আকস্মিক উন্মাদ আর রূপবান পুরুষালী রূপ দেখে মৌ ভয়ের চোটে নিজের ভেতরের সব রাগ ভুলে বিছানায় গুটিয়ে গেল। সে উজানের এই তীব্র বাঁধন থেকে নিজেকে সামান্য ছাড়ানোর জন্য ফিসফিস করে কিছু একটা বলতে চাইল, কিন্তু উজান আজ কোনো বারণ বা যুক্তি কানেই তুলল না। তার বদলে উজানের মুখ থেকে এক জড় মাদকতাময় ও গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, হুশ, একদম ডিস্টার্ব করবে না এখন। উজান চৌধুরী এখন তার স্পেশাল ডিশ টেস্ট করার মুডে আছে। অতঃপর উজান তার জীবনের একমাত্র অর্ধাঙ্গিনীকে নিজের দুই বাহুর বেড়াজালে বন্দি করে ভালোবাসার এক অতল শান্ত সাগরে ডুব দিল। নিজের অন্তরের গভীর থেকে গভীরতম ভালোবাসার রঙে সে তার আদরে পিচ্ছে বউটাকে রাঙিয়ে তুলল। দীর্ঘদিনের সমস্ত লুকানো আকাঙ্ক্ষা আর আবেশের মাঝে সে আজ খুঁজে নিল নিজের জীবনের পরম সার্থকতা। এভাবেই সব অভিমান আর দূরত্বের অবসান ঘটিয়ে এক অনন্ত ভালোবাসার চাদরে সম্পূর্ণ হলো উজান ও মৌয়ের চিরন্তন প্রেমের উপাখ্যান। অর্ধনগ্ন হয়ে উজান বিছানায় উপুর হয়ে শুয়ে গভীর ঘুমে মগ্ন। তার পরনে কেবল একটা ট্রাউজার। উন্মুক্ত সুঠাম পিঠ আর চওড়া বুক বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। ঠিক তখনই এক ক্ষীণ গোঙানির শব্দে তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আধো ঘুমে স্পষ্ট কান্নার আওয়াজ পেয়ে উজান অভ্যাসবশত নিজের পাশে হাত বাড়ালো, কিন্তু সেখানে মৌয়ের কোনো অস্তিত্ব মিলল না। ধরফর করে চোখ মেলে আর চোখে পাশে তাকাতেই উজানের ঘুম এক নিমিষে উধাও। সে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসল। দেখল মৌ বিছানার একদম পায়ের কাছে জড়সড়ো হয়ে বসে নিচু স্বরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বউয়ের এই অবস্থা দেখে উজান আর স্থির থাকতে পারল না। সে বিছানা বেয়ে উদ্গ্রীব হয়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। পিচ্ছি, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? উজান অত্যন্ত চিন্তিত মুখে মৌয়ের কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করল। না, জ্বর এখন অনেকটাই কম। গা আগের মতো পুড়ছে না। জ্বর কমার কারণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে, কিন্তু মৌ এই ভোরে কেন এভাবে কাঁদছে তা সে কিছুতেই মেলাতে পারল না। উজান যেই না সান্ত্বনা দেওয়ার জন্য আবার হাত বাড়াতে গেল, অমনি মৌ এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। ভেজা চোখে এক তীব্র রাগী দৃষ্টি হেনে কর্কশ কণ্ঠে বলে উঠল, টাচ করবেন না আমায়, অসভ্য পুরুষ। মৌয়ের মুখে হুট করে এমন তকমা শুনে উজান খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই গতকাল রাতের সমস্ত উন্মাদনার কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল। সে কিছুটা মৌয়ের দিকে ঝুঁকে এসে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়াল,
ওকে, সভ্য হয়ে না হয় টাচ করব। তার এই রসিকতা শুনে মৌয়ের ভেতরের রাগ যেন এক লহমায় তেলে বেগুনে জ্বলে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ছোট ছোট দুটো হাত দিয়ে উজানের শক্ত বুকে ধুমধাম কিল বসাতে শুরু করলো। উজান সেই কিলে বাধা দিল না, বরং বরং শান্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, রিল্যাক্স পিচ্ছি, প্লিজ বলো না কেন কাঁদছো এই ভোরে? আই গেস তুমি আমাকে আবার পাওয়ার জন্য কাঁদছো। আই রাইট? আচ্ছা, এর জন্য কেউ কাঁদে নাকি? আমাকে একটা ডাক দিলেই তো সব প্রবলেম সলভ হয়ে যেত। মৌ দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল, চুপ করুন বেহায়া পুরুষ, শুধুমাত্র আপনার জন্য, আপনার ওই পৈশাচিক কাণ্ডের জন্য আমি এখন ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। এই নিয়ে পাঁচবার চেষ্টা করলাম, প্রতিবারই পা কেঁপে বিছানায় পড়ে যাচ্ছি, শরীরে বিন্দুমাত্র জোর পাচ্ছি না আমি। মৌয়ের এই স্বীকারোক্তি শোনা মাত্রই উজান এক লাফে বিছানা থেকে নিচে নেমে এলো। কোনো কিছু না ভেবেই সে খুশিতে নিজের মনেই ধুমা চলে বলতে বলতে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিল। উজানের এই পাগলামি দেখে মৌয়ের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। রাগে আর লজ্জায় সে স্তব্ধ হয়ে ভাবল, মেয়েটা তার বিপদের কথা বলছে আর এই লোকটা খুশিতে ডান্স করছে। কিছুক্ষণ কোমর দুলিয়ে নাচার পর উজান আবার মৌয়ের একদম কাছাকাছি ঝুঁকে এলো। তার দুই গালে হাত রেখে গাঢ় গলায় বলল, লাভ ইউ বৌজান। কি যে একখানা গুড নিউজ দিলে তুমি আমায়। এটা আপনার কাছে গুড নিউজ মনে হচ্ছে? মৌ নিজের কোমরে দুহাত চেপে ধরে ছামটা দিল। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি খুশিতে নাচছেন। অবভিয়াসলি মাই লাভ, কাল রাতে তো আপনাকে বারবার বললাম যে মিসেস চৌধুরী আপনার এই শরীর এত স্ট্রেস নিতে পারবে না, কিন্তু আপনি কি আমার কথা শুনলেন? উল্টো পেতনিদের খোঁটা দিয়ে আমায় উস্কানি দিলেন। তা যাই হোক, শেষমেশ তো আমারই লাভ হলো। আগে তবুও আপনি বারণ করলে আমি একটু একটু শুনতাম, এখন থেকে আর কোনো এক্সকিউজ দিলে কাজ হবে না। উজান চৌধুরী যখন তখন তার স্পেশাল ডিশ টেস্ট করবেই করবে। মৌয়ার সহ্য করতে না পেরে বিছানা থেকে বালিশটা তুলে সজোরে ছুঁড়ে মারল উজানের দিকে, কিন্তু উজানের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে হাসি মুখে বালিশটা লুফে নিল। মৌ এবার নিচেই রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো উজানকে দুটো থাপ্পড় মারার জন্য, কিন্তু বিছানা থেকে পা বাড়াতেই তার অবশ পা দুটো আবার মচকে গেল। সে যেই না ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যাবে, অমনি উজান তড়িৎ গতিতে এগিয়ে এসে নিজের চওড়া দুহাতে তাকে আঁকড়ে নিল। সে অত্যন্ত যত্ন সহকারে মৌকে আবারও বিছানার কিনারে বসিয়ে দিল। তারপর নিজের হাত দুটো মৌয়ের মুখের সামনে বাড়িয়ে দিয়ে সশব্দে হেসে উঠল। নিন ম্যাডাম, এবার এই হাত দুটো কামড়ে আপনার সব রাগ মিটিয়ে নিন। শরীরে তো শক্তির অবশিষ্ট নেই, তবুও আমার সাথে লাগতে আসবেন। এই জন্যই তো বারবার বলেছিলাম আগে সুস্থ হয়ে নিন। এখন দেখলেন তো বড়দের কথা না শুনলে কি অবর্ণনীয় দশা হয়। চুপ করুন নির্লজ্জ পুরুষ, আপনার জন্য আমার আজ এই অবস্থা। রাতে আকাম করার জন্য উস্কানি দিলে তুমি, আর এখন আমার দিকে আঙুল তুলছ। বদমে, কাছে আসো, দুটো চুম্মা দিয়ে বুঝিয়ে দিই আমি কতটা লয়াল। উজ্জ্বলের মুখে এমন খোলামেলা কথা শুনে মৌয়ের কান দিয়ে যেন সত্যি সত্যি রাগে ধোঁয়া বের হতে লাগলো। লোকটার মুখে একটু আটকায় না। সে রাগে দুঃখে আবারও বিছানা থেকে জোর করে উঠে দাঁড়ালো। এই ইবলিশটার সাথে সে আর এক বিন্দুও কথা বলবে না। সে অনেক কষ্টে নিজের কাঁপতে থাকা পায়ে গুটি গুটি পদক্ষেপে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। উজান পেছন থেকে তাকিয়ে চিৎকার করে উঠল, শাশুড়ির মেয়ে, শাওয়ার নেওয়ার জন্য অন্তত জামাগুলো তো নিয়ে যাও, নাকি পিছু পিছু আমাকে ওয়াশরুমে যেতে বলছো? কিন্তু কে শুনে কার কথা? মৌ পেছনে আর এক মুহূর্তের জন্য না তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কটকট করে রুম থেকে চলে গেল। মনে মনে শুধু উজানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এই লোকটা কেন সবসময় তাকে এমন চরম লজ্জার সাগরে ফেলে দেয় কে জানে। বিকেলের হালকা রোদে বাড়ির উঠোনে ছায়াযুক্ত একটা বড় গাছের নিচে চেয়ার পেতে বসে আছে উজান আর তন্ময়। দুজনের সামনে ল্যাপটপ, অতি গম্ভীর মুখে তারা কেসের কোনো এক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছে। আর তাদের ঠিক পাশেই মাদুর পেতে বসে আছেন বাড়ির বাকি সবাই, মৌ, মেহের, ইফাত, দাদি রোকেয়া বেগম, মৌয়ের মা এবং চাচি। মা আর চাচি মিলে অত্যন্ত যত্নে মৌ আর মেহেরের মাথায় তেল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। আর সেই দৃশ্য একদম চোখের পলক না ফেলে অধীর আগ্রহে গিলছে ইফাত। আসলে সামনে বসা নিজের নতুন বউ মেহেরের এই সেবা পাওয়ার মুহূর্তটি দেখাই তার মূল লক্ষ্য। উজান কাজের ফাঁকে 2-3 বার ইফাতকে ডাক দিয়ে তাদের পাশে বসতে বলেছিল, কিন্তু সে কানেই তোলেনি। এই নিয়ে বাড়ির বড়রা তাকে কম খোঁচায়নি, কিন্তু ইফাতের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার ধ্যান জ্ঞান সব এখন মেহেরের দিকে আটকে আছে। হঠাৎ করে উঠানের সামনের রাস্তার দিকে তাকিয়ে মৌয়ের মুখটা খুশিতে গদগদ হয়ে উঠল। দূর থেকে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে সাব্বির।
তার 2 হাত বোঝায় হরেক রকমের বাহারি জিনিসপত্র। তাকে দেখা মাত্রই মৌ মাথার তেল মাখা অবস্থাতেই এক দৌড়ে তার দিকে ছুটে গেল। বউকে অমন হুট করে ছুটে যেতে দেখে উজান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। সামনে সাব্বিরকে দেখে তার কপালে ভাঁজ পড়ল। চোখের কোণে ফুটে উঠল এক ঈর্ষাকাতর অগ্নিদৃষ্টি। কিন্তু মৌয়ের ওসব দিকে খেয়ালই নেই। সে দৌড়ে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরল। সাব্বির যখনই দেখল ওদিক থেকে উজান তার রুদ্রমূর্তি নিয়ে তাকিয়ে আছে, অমনি ভয়ে তার শুকনো ঢুক গিলার উপক্রম হলো। তার মুখের চওড়াও হাসিটা মুহূর্তেই হাওয়ায় ফুরানো বেলুনের মতো চুপসে গেল। সে কোনো মতে হাতের জিনিসপত্রগুলো উঠানের এক পাশে রেখেই এক ধাক্কায় মৌকে সরিয়ে দিল এবং দৌড়ে গিয়ে দাদি রুকিয়া বেগমের পেছনে লুকিয়ে পড়ল। সাব্বিরের এমন অদ্ভুত কাণ্ড দেখে উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকালো। মৌ ঠোঁট ফুলিয়ে অত্যন্ত অভিমানী সুরে বলল, ভাইয়া, তুমি আমাকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারলে? সাব্বির দাদির পেছন থেকে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই চুপ কর খাটাস মেয়ে একটা। সেইবার আমাকে জড়িয়ে ধরেছিলি বলে তোর ওই রাক্ষস বড় আমাকে মেরে আত্মরা করেছিল, আর আজকে তো আমায় মেরেই ফেলবে। জানো না নি, তোমার এই ঢঙ্গি নাতনির জন্য ওর বড় আমাকে কি কেলানি টেনে দিয়েছিল। আল্লাহ জানে সেদিন কত কষ্টে নিজের জীবনটা বাঁচিয়ে বাড়ি ফিরেছিলাম। আজকেও এই ডাইনি মহিলা একই অপরাধে আমায় ফাঁসাতে চাচ্ছিল। সাব্বির, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হঠাৎ এক গম্ভীর ভারী কণ্ঠস্বর বজ্রপাতের মতো সাব্বিরের কানে গিয়ে বাজল। ওজা নিজের চেয়ারে হেলান দিয়ে তার দিকে চেয়ে কথাটি বলতেই সাব্বিরের মুখ একদম বন্ধ হয়ে গেল। সে কাচুমাচু করে এক জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, সরি সরি ভাইয়া, আমার বোন তো একটা মিষ্টি হীরের টুকরো, পৃথিবীর সবচেয়ে ভালো বোনও। আমি আসলে মুখ ফুসকিয়ে সত্যি কথাটা বলে ফেলেছি, এই আর কি। সাব্বিরের এমন ভুল পাল্টানো আর তটস্থ অবস্থা দেখে উঠোনের সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই উঠানের মেন গেট দিয়ে ভেতরে এসে প্রবেশ করলো গ্রামের প্রতিবেশী দুজন মধ্যবয়সী মহিলা। তাদের দেখা মাত্রই মেহেরের হাসি খুশি মুখটা মুহূর্তেই কুকড়ে গেল। সে নিজের শরীরটা আরো গুটিয়ে নিল। এই মানুষগুলো মোটেও ভালো নয়। মেহের যখনই ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসে, তখনই এই দুজন তাকে কোনো না কোনো ছুতায় খোঁচাতে চলে আসে। অতীত নিয়ে নোংরা কথা বলতে তাদের বুক কাঁপে না। মহিলা দুটোর আকস্মিক উপস্থিতি বাড়ির কেউই তেমন একটা খুশি হতে পারল না। তবুও তারা এসে মেহেরের একদম মুখোমুখি হয়ে বসলো। তাদের মধ্যে একজন মহিলা মুখে এক কুৎসিত তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে উঠলেন, শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে মেহের। তা কে বিয়ে করলো রে তোর মতো একটা নষ্ট আর অপয়া মাইয়া রে? কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো সোজাসুজি মেহেরের বুকে গিয়ে বিঁধল। মানুষগুলো যে কতটা নিচু মনের আর নিকৃষ্ট হতে পারে তা সে এই পরিস্থিতিতে না পড়লে কোনোদিন জানতেই পারত না। একটা মেয়ের জীবনের দুর্ঘটনা ও দুর্বলতাকে কিভাবে সমাজের সামনে এভাবে নোংরা করে তুলে ধরা যায়। মেহেরের দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশে বসে থাকা ইফাত অত্যন্ত তীক্ষ্ণ ও জ্বলন্ত দৃষ্টিতে মেহেরের সেই যন্ত্রণাকাতর মুখখানার দিকে চেয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। এরই মধ্যে দ্বিতীয় মহিলাটি আরো এক কাঠি বাড়িয়ে টিপ্পনি কাটলেন, কিরে মাইয়া, চুপ করে আসত কেন? তুই যে একটা নষ্টা মেয়ে, এটা কি তোর স্বামী জানে? নাকি শহরে গিয়া বড় বড় মিশা কথা কইয়া কোনো বোকা পোলারে ফাতে ফেলাইয়া বিয়া করছত? কে গো মৌয়ের মা, তোমরা কি জামাইরে সব হাসা কথা কইছিলা? তার এমন নোংরা কথা শোনা মাত্রই মৌয়ের মা নিজের রাগ সামলাতে না পেরে তেড়ে উঠলেন, চাচি আম্মা, মুখটা একটু সামলে কথা বলুন। মুরব্বী মানুষ হয়ে এত অশিক্ষিত আর ছোট লোকের মতো কেন কথা বলছেন আপনারা? পড়ালেখা করি নাই দেখা আমাকে মুখের কথা এখন তোমাকে তিতা লাগবই গো সজবউ। মাইয়া জামাইয়ের হাতে তুইলা দেওয়ার সময় তো আমাকে কথা মনে আসছিল না? নাকি নিজেরা পড়ালেখা জানো বইলা গ্রামের কাউরে মানুষ মনে করো না? দেখুন চাচি আম্মা, আপনাদের এই বাজে কথা আমাদের আর সহ্য হচ্ছে না। আমার এই মেয়েটার সাথে অতীতে যা কিছু খারাপ হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, আর এতে তো আমার মেয়ের কোনো দোষ ছিল না। তবে ওকে কেন বারবার এভাবে টেনে এনে অপমান করছেন? যার দোষ তাকে কি বলুন না? তখনই দ্বিতীয় মহিলাটি আরো জোরে চেঁচিয়ে উঠল, তাগো কইয়া আমগো কি লাভ? দোষ তো তোমাগো ওই অসতী মাইয়ারই আসিল। আর বারবার আমার মাইয়া করো কেন শুনি? এই মেহের তো তোমার নিজের পেটের জন্ম দেওয়া মাইয়া না। ওরে লইয়া এত দরদ দেখায়ও না সেজবউ, নাহলে দেখবা তোমার নিজের পেটের যে মাইয়া আছে তার সংসারটাও এই অলক্ষীর কারণে ভেঙে যাইব। শহরের বড় ঘরের পোলা দীক্ষা ভাই বোনা যে ওরে চিরকাল মাথায় তুলে রাখবো। আমার তো মনে হয় এই নষ্টা মাইয়ারে ওর স্বামী জামাই বাড়ি থেকে লাথি মাইরা খেদাই দিছে, তাই মুখ কালা কইরা বাপের বাড়ি এসে পইরা রইছে। এতগুলো মানুষের সামনে নিজের চরিত্রের ওপর এমন করদর্য কাদা ছেটানো আর সহ্য করতে পারল না মেহের। তার ধৈর্যের শেষ বাঁটটুকু ভেঙে চুরমার হয়ে গেল।
সে কাঁদতে কাঁদতে ছটফট করে উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু সে সামনে এক পা ফেলার আগেই পাশ থেকে ইফাত এক শক্ত টানে তার হাতটা আঁকড়ে ধরল। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত তাকে এক হ্যাঁচকা টানে সোজা নিজের কোলে বসিয়ে নিল। এমনিতেই মনের ভেতর চরম অপমান ও কষ্ট, তার উপর সবার সামনে ইফাতের এমন কাণ্ড দেখে মেহেরের প্রচন্ড রাগে মাথা কাটা যাওয়ার দশা হলো। কিন্তু ইফাত আজকারও পরোয়া করার মুডে নেই। সে মেহেরের চোখের কোণে জমে থাকা জলটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। তারপর পরম যত্নে মেহেরের মাথায় বিলি কেটে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। তাদের এই কাণ্ড দেখে প্রথম মহিলাটি দাঁত কেলিয়ে বিশ্রী সুরে বলল, বাবা, মাইয়ার দিকে বিয়ার পরেও নাগর পালার স্বভাব যায় নাই। ভাতার ঘরে রেখে কি গ্রামের মধ্যে নতুন নাগর পাতাছস নাকি মাইয়া? এই নোংরা ইঙ্গিতপূর্ণ কথাটি শোনা মাত্রই ইফাতের মুখের আলতো হাসি উধাও হয়ে গেল। সে মেহেরকে অত্যন্ত যত্ন সহকারে নিজের পাশে বসিয়ে দিল। তারপর সবার সামনে ঝুঁকে পড়ে মেহেরের কপালে এক পরম ভালোবাসার গভীর পরশ এঁকে দিল। নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে সে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তার ভেতরের চৌধুরী বংশের রক্ত আর ক্ষিপ্রতা তখন টকবক করে ফুটছে। সে অত্যন্ত ধীর ভারী পদক্ষেপে হেঁটে ওই দুই প্রতিবেশী মহিলার একদম সামনে গিয়ে দাঁড়ালো। মুখে এক ভদ্রতার হাসি ঝুলিয়ে মৃদুস্বরে আওড়ালো, আসসালামু আলাইকুম দাদি জানারা, কেমন আছেন আপনারা? অবশ্য আপনাদের শরীর মন ভালো থাকার কথাও নয়। সকাল থেকে পুরো পাড়া হর্নে হয়ে ঘুরে ঘুরে মানুষের ঘরের বদনাম আর পরনিন্দা করতে করতে নিশ্চয়ই বড্ড হাঁপিয়ে গেছেন। শাশুড়ি আম্মা যান, এই দাদিদের জন্য তাড়াতাড়ি 2 গ্লাস ঠান্ডা শরবত এনে দিন তো। ওনাদের শুকনো গলাটা একটু ভিজিয়ে নিক, তারপর না হয় ওনারা শান্ত হয়ে বাকি কথা বলবেন। ইফাতের বাঁকা টুনের কথা শুনে উঠোনে সবাই মনে মনে মিটমিট করে হাসতে লাগলো। উজানা আর তন্ময়ও ল্যাপটপের কাজ ফেলে অত্যন্ত আগ্রহ নিয়ে ইফাতের কথা শোনার জন্য কান খাড়া করলো। ইফাত এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা গিয়ে ওই দুই মহিলার একদম মাঝখানে খালি জায়গাটায় বসলো। তারপর আবার একটানে মেহেরকে এনে নিজের কোলে বসিয়ে নিল। মেহের লজ্জায় আর কথা বলতে না পেরে ইফাতের চওড়া বুকে নিজের মুখটা পুরোপুরি লুকিয়ে রাখলো। ইফাত এবার তার বজ্রকণ্ঠে বলল, শুনুন দাদি জানেরা, এতক্ষণ ধরে যাকে আপনারা অত্যন্ত নোংরা নোংরা বিশেষণে ডাকলেন, সে হলো আমার নিজের বিবাহিতা ওয়াইফ, আমার অর্ধাঙ্গিনী মিসেস ইফাত চৌধুরী, যাকে এই ইফাত চৌধুরী সবার সামনে 3 কবুল বলে নিজের ঘরে রানী করে নিয়ে এসেছে। এই মেয়েটার স্বামী, নাগর, ভাতার যাই বলুন না কেন, তার সবটুকুই কেবল আমি নিজেই। ওর লাইফে অতীতে যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল সেটা আমি খুব ভালো করেই জানি, আর তার জন্য দায়ী কোন কোন কুলাঙ্গার সেটাও আমার খুব ভালো করে জানা আছে। এখানে বসা আমার বউটা যে একটি পবিত্র ফুলের মতো নিষ্পাপ, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু দাদি যান, আপনি মনে হয় একটা বিষয় ভুলে গেছেন। আপনার নিজের যে আদরের 15 বছরের নাতনিটি আছে, সে এই অল্প বয়সী পাড়ার ছেলেদের সাথে একে একে 4বার আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে। এক এক সময় একে একে নতুন পুরুষের সাথে ওর নোংরামি হাতে নাতে ধরা পড়েছে। এমনকি গতকাল রাতেও তো শুনলাম কোনো এক ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে আপনার নাতিটি বেদম মার খেয়েছে। নিজের ঘরের নাতনি পরপুরুষের সাথে রাত বেরাতে কেলেঙ্কারি করে মার খাচ্ছে, আর আপনি সেই মুখ নিয়ে এখানে এসে আমার ফুলের মতো পবিত্র বউকে জাজ করতে এসেছেন। ভেরি সুইট দাদিজান, ভেরি সুইট। ইফাতের এই নিখুঁত তীরের ফলার মতো ধারালো কথা শুনে প্রথম মহিলার মুখটা মুহূর্তেই চুন হয়ে গেল। সে থতমত খেয়ে পাশে বসে দ্বিতীয় মহিলাটির দিকে তাকালো। ইফাত এবার আর ধারালো দৃষ্টিটা দ্বিতীয় মহিলাটির দিকে ফিরিয়ে আনলো। সেই চাহনি দেখে দ্বিতীয় মহিলাটি ভয়ে নিজের শুকনো ঢুক গেল, কিন্তু ইফাত তাকেও ছাড়ার পাত্র নয়। আর আপনি দাদি যান, আপনার ব্যাপারেও কিন্তু পাড়ার মানুষ কম কথা বলে না। শুনলাম আপনার নিজের গুণধর ছেলের বউ নাকি রাত বেরাতে ঘরের ভেতরে অন্য পুরুষদের ডেকে আনিয়ে রাখে, কারণ আপনার নিজের ছেলের নাকি ঠিক মতো। আচ্ছা থাকবে ওসব ব্যক্তিগত নোংরা কথা। এমনকি আপনার ঘরে যে ছোট নাতিটা আছে, পাড়ার মানুষ কিন্তু বলা বলি করে তার আসল বাবা নাকি আপনার নিজের ছেলে নয়, বরং অন্য কেউ। আর সেই অন্য কেউটা কে সেটা যদি আমি এখন সবার সামনে ফাঁস করে। ইফাত নিজের কথা শেষ করার আগেই ওই দুই মহিলা যেন ভূতের ভয় পাওয়ার মতো এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজেদের কাপড়ের আঁচল চেপে গটগট করে বাড়ির দরজার দিকে রওনা দিল। তাদের এভাবে পালিয়ে যেতে দেখে ইফাত পেছন থেকে বেশ জোরে চেঁচিয়ে উঠল, আরে ও দাদি জানেরা, বাকি কথাগুলো তো শুনে যান। যা বাবা, আমি তো মাত্র মুখ খোলা শুরু করলাম, আর এর মধ্যেই মাঝপথে এভাবে রাগ করে চলে গেলে কেমন দেখায় বলুন তো। মহিলা দুটো গেট দিয়ে বের হতে মৌ আর সাবের দুজনে মিলে খিলখিল করে অট্টহাসিতে ফেটে পড়ল। বাড়ির বড়রাও ইফাতের এমন দাঁত ভাঙার জবাব দেখে মনে মনে চরম তৃপ্ত হলেন।
যে সমাজে মানুষ একটুখানি অতীতের কলঙ্ক বা রটনা শুনলেই নিজের বউকে অপয়া বা খারাপ বলে দূরে ঠেলে দেয়, সেখানে মেহেরের মতো একটা মেয়ের অতীতের বড় দুর্ঘটনা জানার পরেও ইফাত যেভাবে বুক চিতিয়ে তার সম্মানের জন্য লড়াই করল, তা দেখে মৌয়ের মা আর চাচির চোখে খুশির জল চলে এলো। এটা সত্যিই পরম গর্বের বিষয়। রোকেয়া বেগম মুখের পানটা চিবুতে চিবুতে হেসে জিজ্ঞেস করলেন, ছোট নাতি, তুই গ্রামের এত ব্যাপারের, এত ভেতরের খবর কিভাবে জানলি রে? ইফাত অত্যন্ত আদুরে গলায় মৌয়ের দিকে ইশারা করে বলল, আমার এই সুইট আর মিষ্টি ভাবিজান আগে থেকেই সব খবর আমাকে দিয়ে দিয়েছেন দাদিজান। আর ওই শয়তান বুড়ি দুটো ভাবখানা এমন দেখায় যেন নিজেরাই দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। আমার সামনে এসে আমার বউয়ের দিকে আঙুল তুলে, এরপর যদি কেউ আমার বউয়ের দিকে একটি আঙুলে তোলে তবে তার হাত ভেঙে আমি গুঁড়ো করে দেব। আসুক না আরেকবার, এবার একদম চারা কাঠ দিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে ছাড়বো। ইফাতের মতো একটা দায়িত্বশীল ছেলে মেহেরের বর হিসেবে দেখে সবাই স্বস্তির হাসি হাসলেন। মৌয়ের মা পরম মমতায় ইফাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে আর্দ্র গলায় বললেন, বাপজান, আমার এই মেয়েটাকে তুমি এভাবেই সারা জীবনে আগলে রেখো। ওর জীবনে এখন তুমিই সব। কখনো মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা। একদম টেনশন করবেন না শাশুড়ি আম্মাজান, আপনার দুই মেয়েকেই সামলানোর দায়িত্ব আমার, না মানে চৌধুরী মেনশনের সবার। তবে আমি শুধু আমার নিজের বউটাকে দেখে রাখবো, এর চেয়ে বেশি আর কোনো ঝামেলা আমি নিতে পারবো না। উজানের বউ উজান দেখে রাখুক। ইফাতের এই বাঁকা রসিকতা শুনে উজানও মৃদু হাসত। অতঃপর মেহেরের মুখের মেঘলা আকাশ কেটে খুশির হাসি ফুটল। সবাই মিলে আবার এক পরম স্বস্তিতে আড্ডায় মগ্ন হলো। এই পর্যন্তই ছিল প্রফেসর উজান চৌধুরী উপন্যাসের 11 নম্বর পর্ব। লেখিকাপুর দেওয়া পর্ব এই পর্যন্তই শেষ। আবার লেখিকাপুর দিলে তারপর দিতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরবেন। তো গত পর্বে যারা কমেন্ট করেছিলে, ফাতেমা আক্তার আপু, আমিনা বেগম আপু, সামিয়া আপু, পলি আপু, রাজু ভাইয়া, মিমি আপু, মরিয়ম আপু, ফাহিম ভাইয়া, বর্ণিতা সাহা আপু, সাথী আপু, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আজকের পার্টি এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।